আপনাকে অনেক ধন্যবাদ। আপনি না থাকলে যে কি হতো, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আরে এতে ধন্যবাদ দেওয়ার কি আছে, ঠিক সময়ে এসে গেছি। সব ঠিক আছে তো? আপনি ঠিক আছেন? হ্যাঁ, এখন ঠিক আছি। আমি আকাশ, মোল্লা কলেজের ফাইনাল ইয়ারে পড়ি। আপনি? আমি আচ্ছা থাক, বলতে হবে না। আপনি শকে আছেন, চিন্তা করবেন না। ওই লোকটা আর আপনাকে বিরক্ত করবে না। আপনি কি কোথাও যাচ্ছিলেন? আমাকে বলতে পারেন, যদি আমি সাহায্য করতে পারি। না, সমস্যা নেই। আমি এই সামনের মোড়েই আবুল মামার দোকানে যাব। ও, এটা তো এই দিকেই। আমিও ওখানেই যাব। আপনাকে ওখানে নামিয়ে দিতে পারি আমি। বাইকে যাবেন? বাইকে? আসলে আমি আরে বাবা, একদম নিরাপদ। চলুন আপনাকে নামিয়ে দিই। একা একা এই রাস্তা দিয়ে গেলে আবার কোনো ঝামেলায় পড়তে পারেন। চারু প্রথমে একটু দ্বিধা করে, কিন্তু পরিস্থিতি এবং আকাশের আন্তরিকতা দেখে সে আর না করে না। সে আকাশের দিকে তাকিয়ে হাসে, তার ভয় কেটে গেছে। ঠিক আছে। আসলে একটু আগে চারুর সাথে একটা ছেলে ঝামেলার হয়। চারু একটা শপিং ব্যাগ হাতে নিয়ে ফুটপাথ ধরে হাঁটছিল। ঠিক এই সময় আকাশ তার বাইক নিয়ে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়েছিল। হঠাৎই তার পাশ দিয়ে দ্রুত গতিতে হেঁটে যাচ্ছিল একটা ছেলে। তার হাতে একটা কফির কাপ ছিল। চারু একটু নড়ে চড়ে দাঁড়াতেই অসাবধানে তার হাত লেগে তার কাপটা হাত থেকে পড়ে যায় এবং কফি রাস্তায় ছড়িয়ে পড়ে। আর ছেলেটাও চারুকে মেয়ে মানুষ ভেবে তার সাথে লেগে পড়ে। চারু কিছু বলতে যাবে, তার আগেই সেখানে আকাশ এসে পড়ে আর তাকে একদম নাস্তানাবুদ করে ফেলে ধমকে। ছেলেটা আকাশের দিকে রাগে ফুঁসছে, কিন্তু আকাশের চোখে চোখ রেখে সে বুঝতে পারে যে আকাশ সহজে ছাড়ার পাত্র নয়। সে দাঁতে দাঁত কিরমির করে একবার চারুদিকে তাকিয়ে রাগে গজরাতে গজরাতে সেখান থেকে চলে যায়। ছেলেটা চলে গেলে চারু হাঁপ ছেড়ে বাঁচে। সে ভয়ে কাঁপছিল, তার চোখ ছলছল করছে। আকাশ বাইকের হেলমেট চারুর দিকে বাড়িয়ে দেয়। চারু হেলমেট পরে বাইকের পিছনে বসে। আকাশ বাইক স্টার্ট করে চারু পিছন থেকে আকাশের দিকে তাকায়। কিছুক্ষণ পর আকাশ চারুকে আবুল মামার দোকানের সামনে নামিয়ে চলে যায় কলেজের দিকে। চারু সেখানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আকাশ কলেজে পৌঁছে যায়। ক্যান্টিন তখন মোটামুটি ভিড়। দুপুরে খাওয়ার বিরতি চলছে। এক কোণে একটা টেবিলে নদী আর রিমি খাচ্ছে। তারা নিজেদের পড়াশোনা আর ভবিষ্যৎ প্ল্যান নিয়ে কথা বলছে। হঠাৎই আকাশ তার বন্ধু রায়হানকে নিয়ে সরাসরি নদীর টেবিলের সামনে এসে দাঁড়ায়। নদী কলেজে নতুন, আকাশ এর আগে তাকে দেখেনি। আকাশ ছেলে ভালো হলো কলেজের সিনিয়র হওয়াতে র্যাক দেওয়ার অভ্যাসটা তার বরাবরই ছিল, আর এই একটা দিকই আকাশে খারাপ ছিল। তার এই রূপ দেখে কেউ বলবেই না একটু আগে রাস্তায় একটা মেয়েকে সাহায্য করা আকাশ আর এই আকাশ একই মানুষ। হ্যালো, আমি আকাশ। তোমার নামটা যেন কি? তোমাকে আগে দেখিনি। কলেজে নতুন ভর্তি হয়েছো? হ্যাঁ, আমি নদী। আর আপনি কে চান? আমি আকাশ, এই কলেজেরই ফাইনাল ইয়ারের ছাত্র। আসলে তোমাকে প্রথম দিন দেখেই আমি তোমার সাথে একটু কথা বলতে চাইছিলাম। আমি আপনার সাথে কথা বলতে আগ্রহী নই, প্লিজ ডিস্টার্ব করবেন না। আকাশ কিছুটা অবাক হয়ে নদীর সরাসরি প্রত্যাখ্যান শুনে। এমনটা সে আশা করেনি। আরে বাবা, এত মেজাজ কেন? আমি তো কেবল বন্ধুত্ব করতে চাইছি। ভাইয়া, ও এখন ব্যস্ত আছে, আপনারা যান প্লিজ। ব্যস্ত? কিসের ব্যস্ততা? ক্লাস তো শেষ। জানো তো, তোমাকে প্রথম যেদিন দেখলাম সেদিন থেকে আমি তোমার ফ্যান হয়ে গেছি। তোমার চোখ, তোমার হাসি। আমার চোখ বা হাসি নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আর আপনার মতো ছেলেকে আমি একদম পছন্দ করি না। আপনার ব্যবহার খুবই খারাপ। আকাশের হাসি মিলিয়ে যায়, তার মুখে রাগের চিহ্ন ফুটে ওঠে। এর আগে তাকে কখনো এভাবে বলার সাহস পায়নি। নদী দেখতে মোটামুটি সুন্দর, তবে আকাশ যে আসলে তার প্রেমে পড়েছে তা না। সে এসেছিল মজা করতে, কিন্তু অপমান হবে বুঝতে পারেনি। ক্যান্টিনে কিছু ছাত্রছাত্রী তাদের দিকে তাকাতে শুরু করেছে। খারাপ ব্যবহার? আমি কেবল আমার অনুভূতিটা প্রকাশ করছি। তুমি কি জানো কত মেয়ে আমার সাথে কথা বলার জন্য লাইন দেয়? আর তুমি? আমি জানি না কারা লাইন দেয়, আর জানতেও চাই না। আপনি প্লিজ আমার থেকে দূরে থাকুন। আপনার এই অনুভূতি আমার কাছে বিরক্তি ছাড়া আর কিছুই মনে হয় না। আকাশের চোখ রাগে লাল হয়ে ওঠে।
তার পুরুষত্বে যেন আঘাত লাগে। সে একটু এগিয়ে আসে নদীর দিকে। শোনো, এত বেশি কথা বলো না। আমি কি করতে পারি তুমি জানো না? আমি জানি না, আর আপনিও জানবেন আমি কি করতে পারি। আমার ব্যক্তিগত জীবন নিয়ে আপনি না করাবেন না। ক্যান্টিনের আশেপাশে সবার দৃষ্টি তাদের দিকে। রায়হান আকাশের হাত ধরে টানার চেষ্টা করে। চল দোস্ত, ঝামেলা করিস না। তোমাকে আমি দেখে নেব। এত বড় স্পর্ধা। আকাশ তার বাক্য শেষ করার আগে নদী আর নিজেকে সামলাতে পায় না। তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে রাগে আকাশের গালে আঘাত করে। ঠাস করে একটা জোরালো শব্দ হয়। ক্যান্টিনে মুহূর্তে যেন পিনপতন নীরবতা নেমে আসে। সবাই হতবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। আকাশের গালে নদীর হাতের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। কি, তুই আমাকে চর মারলি? তোর এত বড় সাহস? আকাশের চোখ দুটো রাগে লাল হয়ে ওঠে। সে ফুঁসছে, তার পুরো শরীর কাঁপছে। সে নদীর দিকে এক পা এগিয়ে আসে, যেন পাল্টা আঘাত করতে চাইছে। হ্যাঁ মেরেছি, আরো মারবো। তুমি আর এক মুহূর্ত আমার সামনে থাকবে না। বের হয়ে যাও আমার সামনে থেকে। আকাশ থমকে দাঁড়ায়। কোনো মেয়ের এমন রূপ সে আগে দেখেনি। তার রাগের সাথে বিস্ময় দেখা যায় মুখে। সে নদীর দিকে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে থাকে। ক্যান্টিনের উত্তেজনা চরমে পৌঁছায়। রিমি ভয় পেয়ে নদীর হাত চেপে ধরে। চল আকাশ, চল বলছি। আকাশ তাতে দাঁত চেপে নদীকে দেখায় এবং রাগে ফুঁসতে ফুঁসতে রায়হানের সাথে ক্যান্টিন থেকে বেরিয়ে যায়। নদী তখনও কাঁপছে। তার চোখে জল ভরে এসেছে, কিন্তু রাগে শরীর ফেটে যাচ্ছে। ক্যান্টিনের ভেতরে সবাই ফিস ফিস করে কথা বলতে শুরু করে। সন্ধ্যা হয়। নদী কলেজ থেকে ফিরে সোফায় হেলান দিয়ে বসে আছে। তার মুখটা চিন্তিত আর কিছুটা বিরক্ত। চারু ঘরে প্রবেশ করে দেখে তার বড় বোন চুপচাপ বসে আছে। চারু আর নদী 1 বছরের ছোট বড়, বলা যায় সমবয়সী। তবে নদী যেখানে পড়ে চারু সেখানে পড়ে না, তাই কেউই জানে না তার যে বোন। চারু তার পাশেই বসে। কি ব্যাপার আপু, আজ কলেজে কিছু হয়েছে নাকি? মুখটা এমন গোমরা করে রেখেছিস কেন? আর বলিস না, আজ একটা অসভ্য ছেলের পাল্লায় পড়েছিলাম। মেজাজটা খিচড়ে আছে। কোন ছেলে? কে বিরক্ত করছে তোকে? আর বলিস না, আকাশ নামের একটা ছেলে। সেদিন তোকে বলেছিলাম না, একটা ছেলে কলেজে ছাত্রছাত্রীদের র্যাক দেয়, সেই যে নিজেকে কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র পরিচয় দেয়। ওর জন্য আজ ক্যান্টিনে কি একটা বিশ্রী অবস্থা হলো। আকাশ? মানে সেই আকাশ? হ্যাঁ, সেই আকাশ। আর কতজন আকাশ আছে কলেজে? ছেলেটা একটা চূড়ান্ত বেয়াদব। কথায় কথায় শুধু বিরক্ত করে। আজ তো আরো জঘন্য কথা বলেছিল। শেষে বাধ্য হয়ে একটা চর মেরেছি। নদী যখন উত্তেজিত হয়ে কথাগুলো বলছিল, চারুর মুখটা তখন ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। তার মনে পড়েছে কয়েকদিন আগের রাস্তার ঘটনা। সে বুঝতে পারছে তার জীবন বাঁচানো সেই ছেলেটা আর নদীর এই বিরক্তিকর ছেলেটা একই ব্যক্তি। কারণ আকাশ বলেছিল সে মৌলা কলেজের, আর তার বোন নদীও সেই কলেজে পড়ে। তার মানে এইটা সেই আকাশই। তুই ওকে চর মেরেছিস? হ্যাঁ, ওর মতো অসভ্যকে তো চরই মারা উচিত। আমি তোকে বলেছিলাম না যে ছেলেটা কি রকম, নিজেকে কিভাবে কে জানে। আমার পিছু লাগা আর অসভ্যতা করা আমাকে বলেছিল। সে নাকি আমাকে প্রথম দেখে পছন্দ করেছে, আর আমার চোখ নাকি সুন্দর। কি ফালতু কথা। নদীর কথা শুনে চারু চুপ হয়ে যায়। সে সকালে ঘটে যাওয়া তার নিজের জীবনের সেই ঘটনার কথা ভাবছে, যেখানে আকাশ তাকে উদ্ধার করেছিল। একজন তাকে জীবন বাঁচাচ্ছে আর অন্যজন তাকে ঘৃণা করছে। একই মানুষ, দুটো ভিন্ন রূপে। চারুর মুখে দুষ্টু হাসি ফুটে ওঠে। ও, তাহলে তো তুইও বলতে পারতি ও লাভ ইউ টু। এই কি বলছিস এসব? তুই জানিস না ছেলেটা কি বেয়াদব? লাভ ইউ কেন? ওর নাম করে গালি দিলেও মানায় না। কখনো বলতাম না। ওকে দেখতেই আমার মেজাজ খারাপ হয়ে যায়। এরকম অসভ্য ছেলেকে ভালোবাসার কথা? ইস, অসম্ভব। আমার থেকে 1 হাত দূরে থাকলেই আমি খুশি। চারু এবার হাসতে শুরু করে। নদী অবাক হয়ে চারুর দিকে তাকায়। চারু হাসতে হাসতে প্রায় লুটিয়ে পড়েছে। কি হলো তোর? হাসছিস কেন এভাবে? আমি তো সিরিয়াস কথা বলছি আর তুই হাসছিস। না মানে ভাবছিলাম। কি ভাবছিলি? না কিছু না, শুধু ভাবছিলাম তুই যাতে এত বেয়াদব বলছিস আর যে ছেলেটার গায়ে তুই হাত তুলছিস সেই আমাকে আজ বাঁচিয়েছিল এক বখাটের হাত থেকে। মানে এক মানুষ কিন্তু 2 রূপ। কি অদ্ভুত না?
নদীর চোখ দুটো বড় বড় হয়ে যায়, তার মুখটা ধীরে ধীরে বিস্ময়ে ভরে ওঠে। সে চারদিকে তাকিয়ে থাকে, বিশ্বাস করতে পারছে না। কি বলছিস তুই? কে বাঁচিয়েছিল? আকাশ? তুই ওকে চিনিস? কিভাবে বুঝলি সেই ছেলেটা? হ্যাঁ আপু, সেই আকাশ। রাস্তায় যখন একজন বাজে লোক আমাকে বিরক্ত করছিল, সেই আমাকে উদ্ধার করেছিল। আমাকে বাড়ি পর্যন্ত বাইকে করে পৌঁছে দিয়ে গেছে। নাম বলেছিল আকাশ। তোর কলেজেরই ফাইনাল ইয়ার। তাহলে তো সেই, তাই না? হ্যাঁ সেই তো, কিন্তু তোর কাছে সে বেয়াদব, কিন্তু আমার কাছে সে একজন হিরো। নদী হতবাক হয়ে চারুদিকে তাকিয়ে থাকে। তার রাগের জায়গায় এখন এক মিশ্র অনুভূতি, যেখানে রাগ, বিস্ময় আর কিছুটা বিব্রতবোধ কাজ করছে। সে ভাবতে শুরু করে, সত্যি কি সে ভুল করেছে? সত্যি কি সে ভুল বুঝেছে আকাশকে, নাকি আকাশে দুটো রূপ? সে কি বলবে বুঝতে পারে না। যাই হোক, সে তোকে বখাটের হাত থেকে বাঁচিয়ে নিজেই আমার সাথে বখাটেগিরি করলো। এ আবার কেমন হিরো? তাও ঠিক, কথায় যুক্তি আছে। আজব চারু, তুই হাসছিস? না মানে, আমাকে তো এইভাবে কেউ প্রপোজ করলে রাজি হতাম, তুই হলি না কেন সেটাই ভাবছি। ছেলেটা কিন্তু জোস আছে আপু। চল মারবো। কেউ আসলেও লাভ ইউ বললে আর তার সাথে প্রেম হয়ে গেল, তাই না? প্রেম ভালোবাসা এত সহজ না। তাই কি করে জানো? করো নাকি? না করি না, আর জানতে হয় না, বুঝতে মাথা আর মন লাগে। বাপ রে, এমন করে বলছো যেন প্রেমের উপর ডিগ্রি নিচ্ছ। বয়সে তো মাত্র 1 বছরেরই বড় আমার থেকে। হয়েছে, যে কদিন হোক বড় তো, আর পাকনামি করতে হবে না। যা তোর কাজে যা, আমাকে পড়তে দে। জো হুকুম মহারানী। চারু হাসতে হাসতে চলে যায়। নদী পেন্সিল মুখে আকাশকে নিয়ে ভাবতে থাকে। পরের দিন খাবার টেবিলে নদী আর চারু চুপচাপ বসে আছে। নদীর মুখে গত রাতের ঘটনার রেশ স্পষ্ট। সে কিছুটা চিন্তিত এবং অন্যমনস্ক। চারু তার দিকে তাকিয়ে হাসছে। কি আপু, মুখটা এমন শুকনো শুকনো কেন? কালকের কথা ভাবছিস নাকি? আর বলিস না, সারা রাত ঘুম হয়নি। ছেলেটা কি সত্যি আমাকে এতটা পছন্দ করে? কিন্তু ও যেভাবে বিরক্ত করে আর আমি ওকে চর মারলাম, ভাবতেই খারাপ লাগছে। আহা, এত ভাবিস না। কিছু কিছু ছেলের ভালোবাসাটা একটু পাগলাটে হয়। তুই হয়তো ওকে ভুল বুঝেছিস। দেখ কালকে আমাকে কিভাবে সাহায্য করলো। জানি, কিন্তু ও যেভাবে কথা বলে নিজেকে খুব বড় মনে হয়। আরে বাবা, তোকে ভালোবাসে বলেই তো এত কথা বলে। এখন একটু নরম হ আপু, দেখ হয়তো ছেলেটা ভালোই। নদী চারুদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। তার মনে দ্বিধা কাজ করছে, কি করবে বুঝে ওঠে না। কিছুক্ষণ পর তৈরি হয়ে কলেজে যায়। ঠিক তখনই ক্যান্টিনের গেটের সামনে আকাশকে দেখা যায়। তার হাতে একটা বড় ফুলের তোড়া। সারা ক্যান্টিনের লোক তাদের দিকে তাকিয়ে আছে। আকাশ সরাসরি নদীর টেবিলের দিকে এগিয়ে আসে। তার মুখটা ফ্যাকাশে, চোখে স্পষ্ট অনিদ্রার ছাপ। নদী, আমি জানি কালকে আমি ভুল করেছি। আমি সত্যিই দুঃখিত। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ছাড়া বাঁচব না। আকাশ হাঁটুকে বসে পড়ে এবং ফুলের তোড়টা নদীর দিকে বাড়িয়ে দেয়। পুরো ক্যান্টিনে পিনপতন নীরবতা। সবাই অবাক হয়ে তাদের দিকেই তাকিয়ে আছে। নদীর মুখ রাগে আর লজ্জায় লাল হয়ে ওঠে। আকাশ, কি করছো সব? সবাই দেখছে, ওঠ বলছি। না নদী, তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি উঠব না। আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি নদী। আকাশ, এটা বাড়াবাড়ি হচ্ছে। আমি সব পছন্দ করি না। আমাকে দেখলেই কাল আর আজ বাঁচবো না। ন্যাকামি করো না, ওঠো বলছি। আর কখনো আমাকে বিরক্ত করো না। আকাশের চোখ ছলছল করে ওঠে। সে হতাশ হয়ে উঠে দাঁড়ায়। তার মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে যায়। সে ফুলের তোড়াটা রেখে দ্রুত ক্যান্টিন থেকে বেরিয়ে যায়। রাহেন দূরে দাঁড়িয়ে এসব দেখছিল। সে দ্রুত আকাশের পিছু নেয়। রিমি চিন্তিত হয়ে নদীর দিকে তাকায়। ক্যান্টিনের ঘটনার পর পুরো কলেজে কানাঘোষা শুরু হয়ে গেছে। নদী আর রিমি যখন করিডোর দিয়ে হাঁটছে, তখন সবাই তাদের দিকে তাকিয়ে ফিসফিস করছে। নদী খুবই বিব্রত বোধ করছে। ঠিক দেখলি, এই জন্যই আমি ওকে সহ্য করতে পারি না। সবার সামনে কি একটা কাণ্ড করলো। কিন্তু ওকে দেখে খুব হতাশ মনে হচ্ছিল। ও কি কিছু করে ফেলবে না তো? ঠিক তখনই একটি ছাত্র দ্রুত দৌড়ে তাদের দিকে আসে। নদী আপু, রিমি সর্বনাশ হয়েছে। আকাশ ভাই ছাদে গেছে। রায়হান ভাই বলেছিল সে নাকি আত্মহত্যা করতে যাচ্ছে। নদী আর রিমি দুজনেই আঁতকে ওঠে।
নদীর মুখ সাদা হয়ে যায়। সে আর এক মুহূর্ত দেরি না করে ছাদের দিকে দৌড়ায়। রিমি তার পিছু নেয়। কলেজের ছাদের দরজা খোলা, বাতাসে বইছে। আকাশ ছাদের কিনারে রেলিং ধরে দাঁড়িয়ে আছে। তার মুখটা পাথরের মতো কঠিন, চোখে গভীর হতাশা। রায়হান তাকে ধরে রাখার চেষ্টা করছে। কিছু ছাত্রছাত্রীও ভয়ে দূরে দাঁড়িয়ে আছে। আকাশ কি করছিস এসব? পাগলামি করিস না, নিচে নাম। ছেড়ে দে রায়হান, আমাকে বাঁচিয়ে লাভ নেই। নদী আমাকে ভালোবাসে না, আমি ওকে ছাড়া বাঁচবো না। ঠিক তখনই নদী দৌড়ে ছাদে প্রবেশ করে, রিমিও তার পেছনে। আকাশের দিকে তাকিয়ে নদীর বুক ধরফর করে ওঠে। আকাশ থামো, কি করছো এসব? আকাশ পেছন ফিরে তাকায়। নদীকে দেখে তার চোখে এক ঝলক আশা জ্বলে ওঠে, কিন্তু পরক্ষণেই তা নিভে যায়। তুমি আমাকে ঘৃণা করো নদী, আমি জানি, তাই আমার বেঁচে থাকার কোনো মানে নেই। আকাশ একবার রেলিং এর দিকে বাড়ে। নদী আর এক মুহূর্ত চিন্তা করে না। তার হৃদয়ে এক অদ্ভুত টানাপোড়েন শুরু হয়। তার ভিতরে রাগ আর অভিমান মিলিয়ে গিয়ে এক গভীর ভয় আর ভালোবাসা জেগে ওঠে। সে দ্রুত আকাশের দিকে ছুটে যায়। দৌড়ে গিয়ে আকাশকে পেছন থেকে জড়িয়ে ধরে। তার গলা কাঁপছে, কান্না চলে আসে। না আকাশ, না, আমি তোমাকে ঘৃণা করি না। আমি আমি তোমাকে ভালোবাসি আকাশ, প্লিজ এমন কিছু করো না। নদীর কথা শুনে আকাশ থমকে যায়। তার শরীর শক্ত হয়ে আসে। সে ধীরে ধীরে নদীর দিকে ঘোরে। তার চোখে অবিশ্বাস। রায়হান আর অন্যরা হতবাক। কি বললে তুমি? তুমি তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ আকাশ, ভালোবাসি। আমি জানি তুমি একটু অদ্ভুত, কিন্তু তুমি আজকে ভালোবাসো, সেটা আমি বুঝতে পারছি। আমি তোমার পাগলামিতে রাখলেও তোমাকে হারানোর ভয়টা তার চেয়ে বেশি। প্লিজ নিচে নামো। আকাশে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। সে ধীরে ধীরে রেলিং থেকে সরে আসে এবং নদীর দিকে পুরোপুরি ঘোরে। তার চোখে এখন আশার আনন্দ। রিমি আর রায়হান স্বস্তির নিঃশ্বাস ফেলে। চারপাশে দাঁড়িয়ে থাকা ছাত্র ছাত্রীরাও যেন হাঁপ ছেড়ে ভাসছে। নদী, আমি বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করো, এবার সব ঠিক হয়ে যাবে। সবাই স্বস্তিতে নিঃশ্বাস ফেলে। রায়হান এগিয়ে এসে আকাশের কাঁধে হাত রাখে। রিমিও হাসি মুখে তাদের দিকে তাকিয়ে থাকে। ছাদের উপর থেকে যেন এক ভারী মেঘ সরে যায়। সূর্যের আলো যেন আরো উজ্জ্বল হয়ে ওঠে। সেদিন সন্ধ্যাবেলায় চারু সোফায় বসে বই পড়ছিল। নদী করে প্রবেশ করে। তার মুখে অনাবিল হাসি। সে যেন মেঘমুক্ত আকাশ। তার চোখে মুখে আনন্দের ঝলক। কি ব্যাপার আপু, আজ এত খুশি কেন? কি হয়েছে? উফ, কিছু না। কিছু তো একটা হয়েছে, তোর মুখ দেখেই বোঝা যাচ্ছে। নিশ্চয়ই সেই আকাশের সাথে কিছু একটা। এই একদম বাজে কথা বলবি না। আমি তো কিছু বলিনি, কিন্তু তোর হাসি তো সব বলে দিচ্ছে। সত্যি করে বল না আপু, কি হয়েছে? নদী হাসে, কিন্তু কিছুতেই মুখে ফোটে না। সে শুধু চারুকে ধাক্কা দিয়ে পাশ কাটিয়ে নিজের ঘরে চলে যায়। চারু তার যাওয়ার দিকে তাকিয়ে হাসে। তার মনে হয় সব ঠিক হয়ে গেছে। পরদিন কলেজের করিডোরে বেশ জমজমাট। ছাত্রছাত্রীরা ক্লাস শুরুর আগেই আড্ডা দিচ্ছে। হঠাৎ আকাশ তার বন্ধু রায়হানকে নিয়ে করিডোরে মাঝামাঝি এসে দাঁড়ায়। আকাশকে দেখে সবাই অবাক হয়। তার চোখে মুখে দৃঢ়তা। সে চারপাশে তাকিয়ে নদীকে খোঁজে। নদী তার বন্ধু রিমির সাথে করিডোর ধরে হাঁটছিল। আকাশ নদীকে দেখতে পেয়ে তার দিকে এগিয়ে যায়। নদী, আমি তোমাকে বিয়ে করতে চাই, আজই, এক্ষুনি। নদী হতবাক হয়ে যায়। তার চোখে বিস্ময়। রিমিও তার পাশে থাকা অন্য ছাত্রছাত্রীরাও চমকে ওঠে। আকাশ, কি বলছো এসব? পাগলামি করো না, সবাই দেখছে। আমি কোনো পাগলামি করছি না নদী, আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে এক্ষুনি আমার করে নিতে চাই। কিন্তু আমার মা বাবা, এটা কিভাবে সম্ভব? তারা কিছুতেই মানবেন না। তোমাকে রাজি হতেই হবে নদী, আমি আর অপেক্ষা করতে পারবো না। তুমি আমাকে ভালোবাসো, তাই না? নদীর চোখে জল এসে যায়। একদিকে সমাজের ভয়, অন্যদিকে আকাশের চাপ। সে কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। কি করবে বুঝে না, আর কল্পনাই করতে পারে না আকাশ এখনই এসব চিন্তা ভাবনা করেছে। কিন্তু এভাবে। হ্যাঁ, এভাবেই। এখন তোমার সিদ্ধান্ত। নদী আশেপাশে তাকায়। সবাই তাদের দিকে তাকিয়ে আছে। সে অসহায় বোধ করে। একদিকে আকাশের ভালোবাসা, অন্যদিকে পারিবারিক আর সামাজিক চাপ। ঠিক আছে, আমি রাজি। আকাশের মুখে বিজয়ের হাসি ফোটে। সে আনন্দে নদীকে জড়িয়ে ধরতে চায়। এখানে না। তাহলে চলো।
আকাশ দ্রুত কয়েকজন বন্ধুকে সাক্ষী রেখে কাজী অফিসে যায়। সেখানে তারা একটি ছোটখাটো বিয়ের আয়োজন করে। রায়হান ও রিমি অবাক হলো পরিস্থিতির চাপে চুপ থাকে। কিছুক্ষণের মধ্যেই তাদের বিয়ে সম্পূর্ণ হয়। নদী মুখে রুমাল চেপে কাঁদে, তার চোখে আনন্দ ও ভয় মেশানো। আকাশ তাকে সান্ত্বনা দেয়। বিয়ে শেষে আকাশ নদীকে বলে, নদী, চিন্তা করো না, আমি আছি। যাই হোক, আজ বাসায় যাও, আমরা যেভাবে আছি সেভাবে চলতে থাকি। তারপর সময় হলে পরিবারকে জানাবো। তোমার সমস্যা নেই তো? না না, এটাই ভালো হবে। আমিও চাই না আমার বাবা মা জানুক, কিন্তু আকাশ, বিয়েটা তো পরিবার নিয়েও আমরা করতে পারতাম, লুকিয়ে কেন? আমি চাই না তোমার বাবা মা বা আমার বাবা মা কোনো কারণে আমাদের আলাদা করে দিক। তারা যদি সম্পর্ক জানে না মানে, তখন আমাদের বিয়ের কথা বলে দিলে ঠিক মানবে। আমি তোমাকে আমার করে নিলাম, এখন আর ভয় নেই। নদী আকাশের ভালোবাসা দেখে তাকে জড়িয়ে ধরে। একটু পর সবাই যে যার বাসায় চলে যায়। রাতে বাসে গিয়ে নদী আনন্দে ঘুমাতে পারে না। চারু বিষয়টা লক্ষ্য করে কিন্তু কিছু বলে না। পরদিন সকালে কলেজ গেটের সামনে ভিড় লেগে আছে। সবাই ফিসফিস করে কথা বলছে। আকাশ গেটের সামনে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। তার পাশে রায়হান। নদী রিমিকে নিয়ে কলেজে প্রবেশ করতে আকাশ তাকে ইশারা করে ডাক দেয়। নদী কিছুটা লজ্জা নিয়ে আকাশের কাছে আসে। তার মুখে নববধূর লাজুক হাসি। শোনো সবাই, আমি আকাশ আর এ হলো নদী। গতকাল আমরা বিয়ে করেছি। আশেপাশের ছাত্রছাত্রীরা অবাক হয়। কেউ কেউ অভিনন্দন জানায়। নদী লজ্জে মাটির সাথে মিশে যেতে চায়। আকাশ, কি বলছো এসব? সবাই দেখছে, এগুলো সবাইকে জানানোর কি দরকার আছে? আকাশ হঠাৎ করে নদীর হাত ঝাটকা দিয়ে সরিয়ে দেয়। তার মুখে হিংস্র হাসি ফুটে ওঠে। তার কণ্ঠস্বর কঠোর। তো গতকাল বিয়ে করেছি আর আজ আমি ওকে তালাক দিচ্ছি? মুহূর্তেই পুরো কলেজ গেটে পিনপতন নীরবতা। ছাত্রছাত্রীরা অবাক হয়ে যায়। রিমি হতভম্ব হয়ে নদীর দিকে তাকায়। নদীর মুখে হাসি মিলিয়ে যায়। তার চোখ ছানা বড়া হয়ে যায়। সে বিশ্বাস করতে পারছে না আকাশ কি বলছে। আকাশ, কি বলছো এসব? তুই তো আমাকে ভালোবাসো। ভালোবাসা? হাহা, মনে আছে প্রথম দিন তুই আমাকে ক্যান্টিনে চর মেরেছিলি। আমার সে অপমানের প্রতিশোধ নিলাম। আকাশের এই কথায় নদীর মাথা ঘুরে যায়। তার পৃথিবী যেন এক মুহূর্তে ভেঙে পড়ে। নদী আকাশের দিকে এগিয়ে গিয়ে কান্না জড়িত কণ্ঠে বলে ওঠে, আকাশ, তুমি তুমি আমার সাথে এমন করলে আমার বিশ্বাস হচ্ছে না। তুমি মজা করছো, তাই না? আমাকে ধোকা দিতে পারো না, এটা তুমি করতে পারো না। হ্যাঁ, করেছি। আর এখন থেকে তুই আমার স্ত্রীও নস। আমি সম্পূর্ণ হুঁশ অবস্থায় কলেজের সকলের সামনে তোকে তালাক দিচ্ছি। তালাক, তালাক, তালাক। আকাশ আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। সে রাহানের দিকে তাকিয়ে ইশারা করে এবং দ্রুত কলেজ থেকে বেরিয়ে যায়। রাহান হতবাক হয়ে নদীর দিকে একবার তাকিয়ে আকাশের পিছু নেয়। নদী যেন বুঝতে পারে না দুদিনে কি থেকে কি হয়ে গেল। সব যেন দুঃস্বপ্নের মতো লাগছে। সে বসে পড়ে। নদীর চোখ দিয়ে অঝরে জল পড়ছে। সে থরথর করে কাঁপছে। আশেপাশে সব ছাত্রছাত্রীরা ফিসফিস করে কথা বলছে। কেউ কেউ বিদ্রুপের হাসি হাসছে। রিমি ছুটে এসে নদীকে ধরে। নদী, শান্ত হ। নদী রিমিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তার চোখে গভীর হতাশা আর অপমান। না, আমি আর সহ্য করতে পারছি না। নদী পাগলের মতো কলেজ থেকে দৌড়ে বেরিয়ে যায়। রিমি তার পেছনে নদী নদী বলে চিৎকার করে। রাত গভীর। শহরের এক নির্জন প্রান্তে, যেখানে জনমানুষের আনাগোনা নেই। রাস্তার ল্যাম্পপোস্টের আবছা আলোয় একটি সেতু রেলিং দেখা যাচ্ছে। নদী হাঁপাতে হাঁপাতে সেখানে এসে পৌঁছায়। তার পোশাক এলোমেলো, চোখে জল, মুখে হতাশা আর অপমানের ছাপ। তার বাবা মার মুখ ভেসে ওঠে, সমাজের বিদ্রুপ ভেসে ওঠে। সে আর সইতে পারে না। না, আর সহ্য করতে পারছি না। সে রেলিং ধরে দাঁড়ায়। নিচে অন্ধকার জলরাশি। তার চোখে এখন কেবল মুক্তি পাওয়ার আকুতি। সে রেলিং এর ওপর দিয়ে নিজের শরীরটা ভাসিয়ে দেয় গভীর অন্ধকারের দিকে। জলের ছলাৎ শব্দে তার শেষ আর্তনাদ মিলিয়ে যায়। তারপর কোনোদিন আর কেউ নদীর খোঁজ পায়নি। কলেজের সেই ঘটনাটা একটা চাপা গুঞ্জন হয়ে থেকে যায়। তার পরিবার, চারু বা তার বন্ধুরা কেউ কোনোদিন জানতে পায়নি। সে কথাই হারিয়ে গেল। সন্ধ্যা গড়িয়ে রাত গভীর। নদীর পানি
নদীর বাড়িতে তার বাবা মা এবং চারুর চরম উৎকণ্ঠা নিয়ে বসে আছেন। নদীর কোনো খোঁজ নেই, সবার মুখে উদ্বেগ আর ভয় স্পষ্ট। ফোন বেজে চলেছে, কিন্তু কোনো আসার খবর আসছে না। ওগো, নদী এখনো ফিরলো না কেন? কোথায় গেল মেয়েটা? ফোনও ধরছে না। থানা, হাসপাতাল সব জায়গায় ফোন করেছি, রিমির বাড়িতেও ফোন করেছিলাম, কেউ কিছু বলতে পারছে না। কোথায় গেল মেয়েটা? আজ কোথায় গেল মা? ওর কি কিছু হয়ে গেল? আমার বুকটা কেমন করছে চারু, এমন তো কোনোদিন করেনি। নদীর বাবা ফোনে কারোর সাথে কথা বলছে। কোনো খবর নেই। ঠিক আছে, জানালে যেন দেরি না হয়। ফোনে চোখ রেখে চিন্তিত কণ্ঠে বলেন, কোনো খবর নেই। এখন কি করব? রাত তো অনেক হলো। আমার মেয়েটা, ও কি বেঁচে আছে? কেউ ওকে তুলে নিয়ে গেল না তো? আপু, তুই কোথায় গেলি? কি এমন হলো যে তুই ফিরলি না? আকাশ নিশ্চয়ই এর পেছনে ওর কোনো হাত আছে। গত কয়েকদিন ধরে নদী আর আকাশের মধ্যে কিছু একটা চলছিল, আমাকে জানতে হবে। সারা রাত ধরে তার অস্থিরভাবে অপেক্ষা করে ফোনের শব্দ বা দরজার কড়ানাড়ার আওয়াজের জন্য। উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে থাকে, কিন্তু নদীর কোনো খবর আসে না। পরদিন সকালে কলেজের করিডোর ছাত্রছাত্রীদের মধ্যে চাপা গুঞ্জন। নদীর ঘটনাটা সবাই জেনে যায়। আকাশ কলেজে প্রবেশ করে, তার মুখে কোনো ভাবান্তর নেই। সে স্বাভাবিকভাবেই হেঁটে যাচ্ছে। ছাত্রছাত্রীরা তার দিকে তাকিয়ে ফিসফিস করছে। রিমি এবং কিছু বন্ধু হতাশ মুখে দাঁড়িয়ে আছে। আকাশ, তুই শুনেছিস নদীকে খুঁজে পাওয়া যাচ্ছে না? সে কালকে কলেজ থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি। তাতে আমার কি? সে ফিরল কি ফিরল না, তাতে আমার কি আসে যায়? রায়হান আকাশের পাশেই ছিল। আকাশের এমন নির্মম কথা শুনে সে চমকে ওঠে। কি বলছিস এসব? মেয়েটা নেই। যা হয়েছে ভালোই হয়েছে। ওর মতো একটা অহংকারী মেয়ের এই পরিণতি হওয়া উচিত। আর তোমরা এখানে দাঁড়িয়ে কান্নাকাটি না করে ওকে খুঁজে বের করো। আমি ক্লাস করতে এসেছি। আকাশ এমন উদাসীন কথাই রিমি এবং অন্য ছাত্রছাত্রীরা হতবাক হয়ে যায়। রিমি ক্ষোভে ফেটে পড়ে। তুই একটা অমানুষ, তোর জন্য নদী আজ নিখোঁজ। তোর মতন মানুষকে। আকাশ রিমির দিকে একবার কটমট করে তাকিয়ে সেখান থেকে চলে যায়। রায়হান লজ্জিত মুখে রিমির দিকে তাকিয়ে থাকে। রিমি, আমি জানি না আকাশ কেন এমন করছে, কিন্তু বিশ্বাস করো আমি এর মধ্যে ছিলাম না। তোরা সবাই মানুষ, তোরা আমার বন্ধুকে মেরে ফেললি। কয়েকজন শিক্ষক ও স্টাফও সেখানে এসে জড়ো হন। তারা পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। বেলা গড়িয়ে বিকেল। চারু কলেজে আসে। তার মুখে স্পষ্ট উদ্বেগ। সে সরাসরি রিমির খোঁজে যায়। রিমিকে দেখে সে দ্রুত তার কাছে ছুটে যায়। রিমি তখনও হতাশ মুখে বসে আছে। রিমি, আপু কোথায়? তোরা কিছু জানিস? মা বাবা তো ভীষণ চিন্তায়। চারু, তোর আপু আর ফিরবে না রে। কি বলছিস? কি হয়েছে? আকাশ, তোর আপুকে সবার সামনে বিয়ে করলো, আর তার পরের দিনই সবার সামনে তালাক দিল। বললো এটা নাকি প্রতিশোধ। তোর আপু অপমান সইতে না পেরে কলেজ থেকে দৌড়ে পালালো। তারপর থেকে ওর কোনো খোঁজ নেই। চারু স্তব্ধ হয়ে যায়। তার মাথায় আকাশ ভেঙে পড়ে। আকাশ এমন একটা কাজ করতে পারে তা সে কল্পনাও করতে পারেনি। তার মনে পড়ে তার আপু সেই হাসি মুখ, যখন সে বলেছিল আকাশকে সে ভালোবাসে। সে ঠিকই আন্দাজ করেছিল আকাশই এসবের জন্য দায়ী। আকাশ সে এমন করেছে? হ্যাঁ, সেই অমানুষের জন্যই আজ তোর আপু নেই। চারুর চোখে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। সে রিমিকে ছেড়ে দ্রুত কলেজ থেকে বেরিয়ে যায়। তার মনে তখন কেবল একটাই চিন্তা, নদীকে খুঁজে বের করা। সে সোজা থানায় যায়। চারু হতাশ মুখে একটি চেয়ারে বসে আছে। একজন পুলিশ অফিসার তার সামনে এসে বসেন। চারুর ফোনটা তার হাতে। আপনার নাম চারু, নদীর ছোট বোন? জি স্যার। আমার আপু, কোনো খবর পেলেন? পুলিশ অফিসার চারদিকে একটা ফোন এগিয়ে দিয়ে বলে, দেখুন, আমরা দুঃখিত। আজকে সকালে শহরে এক নির্জন সেতু থেকে একজন তরুণের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার কাছে আপনার ফোন নাম্বার পাওয়া গেছে। চারু ফোনটা হাতে নেয়। তার হাত কাঁপছে, তার চোখে জল ভরে আসে। তার মনে কোনো সন্দেহ থাকে না যে এটা তার নদী আপুই। তার জগৎ যেন এক মুহূর্তেই অন্ধকার হয়ে যায়। তার বুক ফেটে কান্না আসে, কিন্তু সে নিজেকে শক্ত রাখে। নদী, আমার আপু। হ্যাঁ, আইডেন্টিফাই করার জন্য আপনাকে একবার
যেতে হবে। চারু মাথা নাড়ে, তার সারা শরীর কাঁপছে, সে আর কিছু বলতে পারে না। তার মনে তখন শুধু আকাশের মুখটা ভেসে ওঠে। চারুর বাড়ির ঘর, রাত নেমে এসেছে। চারুর বিছানায় নিশ্চুপ বসে আছে, তার চোখ ফোলা, কিন্তু মুখে কোনো কান্না নেই। তার হৃদয়ে শোকের পাশাপাশি প্রতিশোধের এক শীতল আগুন জ্বলছে। এই ভয়ানক সত্যটা সে কাউকে জানেনি। সে জানে এই খবর তার বাবা মাকে ভেতর থেকে শেষ করে দেবে। তারা জানলেই মরে যাবে। নিখোঁজ জেনে আশায় বুক বেঁধে থাকুক, তাও মৃত না জানুক। সে নিজের মনে মনে প্রতিজ্ঞা করে, আপু, তোকে আমি এভাবে যেতে দেব না। তোকে যারা কষ্ট দিয়েছে তাদের আমি ছাড়বো না। আকাশ, তুই আমার আপুর জীবন কেড়ে নিয়েছিস। তোর জীবন আমি জাহান্নাম বানিয়ে দিব। আমার কাছে কোনো প্রমাণ না থাকলেও আমি জানি এটা তোর কাজ। চারুর চোখে প্রতিশোধের ঝলক দেখা যায়। সে জানে এই পথ সহজ নয়, কিন্তু সে নদীর জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। সে মনে মনে শপথ নেয় যে সে এই অপমানের প্রতিশোধ আকাশের কাছ থেকে নেবেই। এই ভয়ঙ্কর সত্যটা সে নিজের মধ্যেই লুকিয়ে রাখে। কলেজের করিডোরে ছাত্র ছাত্রীদের স্বাভাবিক আনাগোনা। গতদিনের দুর্ঘটনার রেশ এখনো কাটেনি। কিছুটা খিসফিসানি শোনা যাচ্ছে। হঠাৎই করিডোরের এক প্রান্ত থেকে চারু প্রবেশ করে। তাকে দেখে মুহূর্তের জন্য সবার দৃষ্টি তার দিকে স্থির হয়ে যায়। তার পরনে স্মার্ট, আধুনিক এবং কিছুটা শর্ট পোশাক, চুলগুলো খোলা, চোখে কালো সানগ্লাস। তার হাঁটার ভঙ্গিতে আত্মবিশ্বাস এবং আকর্ষণীয় একটা ভাব, যে কেউ দেখলে ফিদা হয়ে যাবে। নদীর কলেজ হলেও চারু এখানে একবার বা দুবার এসেছে। তখন স্বাভাবিকভাবে আশায় তেমন কেউ খেয়াল করেনি। আরে, এই মেয়েটা কে রে? নতুন নাকি? বাব্বা, কি স্টাইলিশ! কলেজের সবচেয়ে সুন্দরী। চারু নির্লিপ্ত ভঙ্গিতে হেঁটে যাচ্ছে। তার চোখে মুখে কোনো ভাবান্তর নেই, যেন সে এসব প্রশংসায় অভ্যস্ত। তার লক্ষ্য শুধু আকাশ। সে চারিদিকে তাকিয়ে আকাশকে খোঁজে। ঠিক তখনই আকাশ রায়হানকে নিয়ে করিডোর দিয়ে হাঁটছিল। আকাশের চোখ যখন চারুর দিকে পড়ে, সে থমকে যায়। তার চোখগুলো বড় বড় হয়ে যায়। সে চারুকে রাস্তায় দেখেছিল, কিন্তু এতদিন পর চারুকে তার মনে নেই। আর চারুর বর্তমান সাজসজ্জা দেখে তো আরো আগে মনে থাকার কথা না। তবে চারুকে দেখার পর সাথে সাথে তার মনে ঝড় উঠে যায়। কেমন অদ্ভুত লাগে নিজের ভেতর। এই অনুভূতি এর আগে কখনো কোনো মেয়েকে দেখে হয়নি ওর। আকাশ রায়হানের কনুই ধরে উত্তেজিত কণ্ঠে বলে, কে রে এই মেয়ে? আগে তো দেখিনি। উফ, কি দারুণ। আমিও চিনি না, নতুন কেউ হবে হয়তো, কিন্তু দেখতে তো সত্যি অসাধারণ। অসাধারণ মেয়ে? অসাধারণ মানে? চোখ ফেরাতে পারছি না। একে আমার চাই। দেখবি, একে আমি পটাতেই পারবো। চারু তাদের পাশ দিয়ে চলে যায়। সে আকাশের দিকে একবারও তাকায় না। চারুর এমন আচরণে আকাশের মনে ধাক্কা লাগে। সে যেন আরো ফিদা হয়ে যায়। সে চারুর চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে, তার চোখে মুগ্ধতা। ক্যান্টিন তখন বেশ সরগরম। চারু একা কোণে একটি টেবিলে বসে আছে, তার পাশে রাখা নতুন বই খাতা, তার ফোনটা হাতে, যেন কারোর অপেক্ষায় আছে। তার চারপাশে অনেক ছেলে ভিড় জমিয়েছে, সবাই তার সাথে কথা বলার চেষ্টা করছে। চারু সবাইকে উপেক্ষা করছে। হ্যালো, আমি রাতুল। আপনার নামটা যদি বলতেন। নতুন ভর্তি হয়েছেন? চারু। কি মিষ্টি নাম। আমি আপনার সাথে একটু বসতে পারি? না। চারুর এমন প্রত্যাখ্যান সত্ত্বেও ছেলেরা সহজে সরে যেতে চায় না। তারা আরো কাছাকাছি আসার চেষ্টা করে। ঠিক এ সময় আকাশ রায়হানকে নিয়ে ক্যান্টিনে প্রবেশ করে। চারুর চারপাশে ছেলেদের ভিড় দেখে তার মেজাজ বিগড়ে যায়। কি হচ্ছে এখানে? সব সরে যা। আকাশের কণ্ঠস্বর শুনে ছেলেরা কিছুটা ইতস্তত করে। আকাশের প্রভাব কলেজে কম নাই, তাই তারা ধীরে ধীরে সরে যায়। আকাশ চারু টেবিলের সামনে এসে দাঁড়ায়। হ্যালো, আমি আকাশ, ফাইনাল ইয়ারের ছাত্র। তোমাকে প্রথম দেখছি কলেজে। চারু আকাশের দিকে শান্ত চোখে তাকিয়ে, মুখে কোনো হাসি নেই, কঠিন স্বরে বলে, জানি। আকাশ কিছুটা অপ্রস্তুত হয় চারুর এমন অদ্ভুত আচরণে আর কঠিন জবাবে। নিজেকে সামলে নিয়ে বলে, আমি তোমাকে প্রথম দেখেছি করিডোরে। তোমার স্টাইল, তোমার লুক অসাধারণ। তোমার সাথে একটু কথা বলতে চাইছিলাম। কেন? কারণ তোমার মতো মেয়েকে আমি আগে দেখিনি, আর আমার মনে হয় আমাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব হতে পারে।
চারুর ঠোঁটের কোণে বাঁকা হাসি এনে বলে, বন্ধুত্ব নাকি অন্য কিছু? আমার তো মনে হয় না। আকাশের হাসি মিলিয়ে যায়, তার আত্মসম্মানের আঘাত লাগে। এত মেয়ে তার পেছনে ঘোরে, আর এই মেয়ে তাকে পাত্তা দিচ্ছে না, এটাই তাকে আরো বেশি আকর্ষণ করে। আরে বাবা, এত মেজাজ কেন? আমি তো কেবল... ঠিক এই সময় রিমি ক্যান্টিনে প্রবেশ করে। চারুকে দেখে তার চোখ বড় হয়ে যায়। চারু তাকে দেখে হালকা ইশারা করে। রিমি হতভম্ব হয়ে এগিয়ে আসে। চারু উঠে রিমির দিকে যায়। চারু, তুই এখানে? হ্যাঁ রিমি, আমি ভর্তি হয়েছি এই কলেজে। এখন থেকে তো তোর সাথেই থাকবো। আকাশ অবাক হয়ে চারু আর রিমির দিকে তাকিয়ে থাকে। রিমি নদীর বন্ধু ছিল, এই নতুন মেয়েটাও তার বন্ধু। কি তুমি ওকে চেনো? হ্যাঁ, ও আমার বন্ধু। কোনো সমস্যা? আকাশের মুখ ফ্যাকাশে হয়ে যায়, তার চোখে এক ঝলক ভয় দেখা যায়, যা সে দ্রুত গোপন করে ফেলে। না না, কোনো সমস্যা নেই, আমি পরে কথা বলছি। আকাশ দ্রুত সেখান থেকে সরে যায়। রায়হানও অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। রিমি চারুর দিকে তাকিয়ে থাকে, তার চোখে হাজারো প্রশ্ন। আকাশ চলে যাওয়ার পর রিমি চারুকে নিয়ে ক্যান্টিনের একটি নির্জন কোণে যায়। রিমি তখনও হতবাক। চারু, তুই এসব কি করছিস? তুই এখানে কেন? তুই যে নদীর বোন, সেটা আকাশ জানলে কি হবে? আমি জানি রিমি, আমি তো এটাই চেয়েছিলাম। আমি এখানে এসেছি প্রতিশোধ নিতে। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? আপুর মৃত্যুর প্রতিশোধ। আকাশ আমার আপুর জীবন কেড়ে নিয়েছে, ওকে আমি ছাড়বো না। কি বলছিস তুই? নদী মারা গেছে? হ্যাঁ রিমি, কাল রাতে আপু আত্মহত্যা করেছে। পুলিশ খবর দিয়েছে, কিন্তু মা বাবা আমি এখনো কিছু বলিনি। তাদের আমি ভেঙে পড়তে দিব না। রিমির চোখে জল চলে আসে, সে কষ্টে চারুকে জড়িয়ে ধরে। ও মাই গড, আপু, এমনটা হতে পারে না। এমনটাই হয়েছে, আর এর জন্য দায়ী শুধু আকাশ। ও ভেবেছে আমাকে এইভাবে অপমান করে আমার আপুকে শেষ করে দিবে, কিন্তু ও জানে না আমি আপুর প্রতিশোধ নিতে এসেছি। কিন্তু কিভাবে? খুব সহজ, আমি জানি আকাশ কি চায়। আমি ওকে আমার রূপে পাগল করে দেব। ও আমার প্রেমে এতটাই ডুবে যাবে যে নিজেকে সামলাতে পারবে না। তারপর আমি ওকে এমন একটা আঘাত দেব যা ওর জীবনে চরম সর্বনাশ বয়ে আনবে। ওকে দিয়ে এমন কিছু করাবো যা ওকে শেষ করে দিবে। কিন্তু চারু, এটা খুব বিপজ্জনক হবে। আকাশ খুব চালাক। জানি, কিন্তু আপুর জন্য আমি সব করতে রাজি। তুই শুধু আমার সাথে থাকবি। আমি আকাশকে এমন ভাবে ফাঁসাতে চাই যেন ও কোনো দিন মাথা তুলে দাঁড়াতে না পারে। ও যেমন আমার আপুর জীবন কেড়ে নিয়েছে, আমি ওর জীবনটা নরক বানিয়ে দেব। রিমি চারুর মুখের দিকে তাকিয়ে থাকে। চারুর চোখে যে জেদ আর প্রতিশোধের আগুন, তাতে সে কিছুটা ভয় পায়, কিন্তু নদীর প্রতি তার ভালোবাসাও কম না। সে বুঝতে পারে চারু একা এটা করতে পারবে না। ঠিক আছে চারু, আমি তোর সাথেই আছি। তোর আপুর জন্য আমি সব করব। ধন্যবাদ রিমি। এবার দেখবি কেমন করে আমি আকাশের জীবনটা শেষ করে দেই। ও নিজেই আমার জালে ফেসে যাবে। চারুর মুখে এক শীতল হাসি ফুটে ওঠে। তার চোখে এখন কেবল প্রতিশোধের নেশা। সে জানে এই লড়াই তাকে জিততে হবে, নদীর অপমানের প্রতিশোধ নিতে হবে। পরের দিন কলেজের ক্যান্টিন, সকালের নাস্তার বিরতি চলছে। চারু রিমিকে নিয়ে একটা টেবিলে বসে আছে। চারু এত দারুণভাবে সেজে এসেছে যা সবার নজর কাড়ছে। সে স্মার্ট পোশাক পরেছে এবং তার আত্মবিশ্বাসী ভাবের কারণে সবাই তাকে নিয়ে আলোচনা করছে। ছাত্ররা ফিসফিস করে কথা বলছে, অনেকে চারুর দিকে তাকিয়ে আছে। দেখছিস নতুন মেয়েটা কি সুন্দরী, একদম মডেল। আকাশ ভাই তো পুরো পাগল হয়ে গেছে ওর জন্য। এ আর নতুন কি, নদী আপুকে দেখতে একই কাজ করেছিল। আরে ওইটা প্রতিশোধ ছিল, জানিস না? আর ওই মেয়েটার বেলায় ভিন্ন, দেখেই বোঝা যায়। কে জানে বাবা, কি হচ্ছে কলেজে কিছুই বুঝি না। কথা বলতে বলতে আকাশ ক্যান্টিনে প্রবেশ করে। তার হাতে একটি বড় ফুলের তোড়া, তাতে লাল গোলাপ। তার চোখে মুখে এক ধরনের উত্তেজনা। সে সরাসরি চারুর টেবিলের দিকে এগিয়ে যায়। তার পিছনে রায়হান। চারু, কেমন আছো? তোমার জন্য। আকাশ ফুলের তোড়াটা চারুর দিকে বাড়িয়ে ধরে। চারু এক পলক তাকিয়ে মুখ ফিরিয়ে নেয়, যেন আকাশকে দেখেনি। চারু ঠান্ডা গলে রিমির দিকে তাকিয়ে বলে, রিমি, তোর কফি শেষ হলে চল, আমার ক্লাস আছে। আকাশের হাসি মিলিয়ে যায়। প্রথম থেকে মেয়েটা এক প্রকার তাকে নীরব অপমান করছে, তো অপমান সহ্য করেও সে চারুর জন্য পাগলামি করছে, আর চারু তাকে পাত্তা দিচ্ছে না। চারু, আমি তোমার সাথে একটু কথা বলতে চেয়েছিলাম। কালকে তুমি এভাবে চলে গেলে।
আমার কোনো কথা নেই, আর আপনার সাথে কথা বলার মতো সময়ও আমার নেই। আকাশ হতাশ হয়, কিন্তু তার জেদ আরো বেড়ে যায়। প্লিজ এমন করো না চারু। তুমি কি আমার উপর রাগ করে আছো? আমি জানি না কেন তুমি আমাকে ইগনোর করছো। আজব, আপনাকে আমি চিনিই না, রাখবো কেন? মাথায় সমস্যা নাকি আপনার? আপনার ব্যক্তিগত সমস্যার কথা আমার শোনার প্রয়োজন নেই, আর আপনি আমার পেছনে ঘুরঘুর না করে নিজের কাজ করুন। আকাশের মুখ ফ্যাকাশে হয়ে যায়। ক্যান্টিনের সবার দৃষ্টি তাদের দিকে। রায়হান অস্বস্তিতে ভোগে। চল দোস্ত, অন্য কোথাও কথা বলিস। চারু, অন্তত একবার আমার কথাটা শোনো। আমি সত্যি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। আপনার মতো ছেলের সাথে বন্ধুত্ব আমার রুচিতে বাঁধে। চারুর কথাই আকাশ যেন আকাশ থেকে পড়ে। সে হতবাক হয়ে ফুলের তোড়টা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। চারু রিমির দিকে ইশারা করে উঠে দাঁড়ায়। চল রিমি। চারু ক্যান্টিন থেকে বেরিয়ে যায়। রিমি আকাশের দিকে একবার করুণ দৃষ্টিতে তাকিয়ে চারুর পিছু পিছু নেয়। আকাশ ফুলের তোড়া হাতে নিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে, হতবাক এবং হতাশ। দুপুরের বিরতি। কলেজের করিডোরে তখন শিক্ষার্থীদের ভিড়ে সমাগম করছে। চারু তার বন্ধুদের সাথে হাসি ঠাট্টা করতে করতে হাঁটছে। তার হাসি যেন সবার নজর কাড়ছে। আকাশ আগে থেকে করিডোরে চারুর জন্য অপেক্ষা করছিল। তার হাতে এবার একটি ছোট্ট গিফটের প্যাকেট, হয়তো কোনো দামি পারফিউম বা গহনা। আকাশ চারুকে দেখতে পেয়ে দ্রুত তার দিকে এগিয়ে যায়। চারু, প্লিজ দাঁড়াও। চারু তার বন্ধুদের সাথে কথা বলতে বলতে আকাশকে পাশ কাটিয়ে যায়, যেন শুনতেই পায়নি। চারু, আমি তোমার জন্য কিছু এনেছি। চারু এবার থমকে দাঁড়ায়। তার বন্ধুরা উৎসুক চোখে তাকায়। চারু ধীরে ধীরে আকাশের দিকে ঘোরে। তার চোখে কোনো আবেগ নেই। কি চান আপনি? এটা তোমার জন্য, প্লিজ নাও। আমি জানি তুমি হয়তো আমার উপর বিরক্ত, কিন্তু আমি আপনার জিনিস আমার দরকার নেই। আমি কোনো ভিক্ষা চাই না। আকাশের হাত থেকে গিফটের প্যাকেটটা প্রায় পড়েই যাচ্ছিল। তার মুখ লাল হয়ে ওঠে। তার আত্মসম্মানে এতবার আঘাত পাওয়ার পরেও সে ফুঁসছে না। তার আত্মসম্মানে এতবার আঘাত পাওয়ায় সে রাগে ফুঁসছে, কিন্তু চারুর প্রতি তার আকর্ষণ তাকে থামিয়ে রেখেছে। চারু, কেন এমন করছো? তুমি কেন আমাকে পছন্দ করছো না? আমি তো তোমার জন্য সব করতে রাজি। সব? আপনি সব করতে রাজি? আপনি কি জানেন আমার কি দরকার? আপনার মতো একটা স্বার্থপর অহংকারী মানুষের আমার জীবনে কোনো প্রয়োজন নেই। চারুর কথায় আকাশ আরো বেশি আহত হয়। সে তার চোখে জল এসে যায়, কিন্তু সে নিজেকে সামলে নেয়। আমি স্বার্থপর নই চারু, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা? আপনার মতো মানুষের ভালোবাসা? আমার হাসি পায়। আপনি এখন যান, আমার আর কোনো কথা নেই। বুঝি না তুমি এসব কেন বলো। কি সমস্যা চারু? চারু ঘুরে দাঁড়ায় এবং বন্ধুদের সাথে হেঁটে চলে যায়। আকাশ হতভম্ব হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। তার হাতে গিফটের প্যাকেটটা, যা এখন তার কাছে বোঝা মনে হচ্ছে। রায়হান দূর থেকে সবকিছু দেখছিল। সে এগিয়ে আসে। দোস্ত বাদ দে, মেয়েটা কঠিন। কঠিন? ওর রাগ আমি ভাঙাবই। ও জানে না আমি কি করতে পারি। ওকে আমার কাছে আনতেই হবে। ক্লাস শেষ হয়েছে। চারু তার বইপত্র গুছিয়ে ব্যাগে নিচ্ছে। রিমি তার পাশে দাঁড়িয়ে আছে। অন্য ছাত্রছাত্রীরা ক্লাসরুম থেকে বেরিয়ে যাচ্ছে। হঠাৎ আকাশ ক্লাসরুমে দরজার সামনে এসে দাঁড়ায়। তার হাতে একটি গিটার। সে খুব আবেগপ্রবণ সুরে একটি রোমান্টিক গান গাইতে শুরু করে। তার কণ্ঠস্বর সারা ক্লাসরুমে ছড়িয়ে পড়ে। ছাত্রছাত্রীরা অবাক হয়ে তাদের দিকে তাকায়। আকাশ গান গাইতে গাইতে চারুর দিকে এগিয়ে আসে। তার চোখে গভীর আবেগ। আধারে তুমি আলো হয়ে এলে, আমার জীবন রাঙিয়ে দিলে। ভালোবাসি শুধু তোমাকে, তুমি ছাড়া আর কিছু চাই না যে। চারু আকাশের দিকে তাকায়। তার মুখে কোনো পরিবর্তন নেই। গান শেষ হলে আকাশ চারুর দিকে গিটারটা নিয়ে এগিয়ে আসে। চারু, এই গানটা তোমার জন্য। আমি জানি তুমি কতটা অভিমানী, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ একটা সুযোগ দাও। চারুর চোখে মুখে একরাশ বিরক্তি ফুটে ওঠে। রিমি তার দিকে তাকিয়ে থাকে। আপনি কি আমার ক্লাসমেটদের বিরক্ত করতে এসেছেন? আপনার এই পাগলামি বন্ধ করুন। আমি আপনাকে বারবার বলেছি, আপনার প্রতি আমার কোনো অনুভূতি নেই। আপনার এই আদিক্ষেতা আমার ভালো লাগছে না। কিন্তু চারু, আর যদি কোনো দিন আমার সামনে এমন পাগলামি করেন, তাহলে আমি প্রিন্সিপালের কাছে অভিযোগ করব। আকাশের মুখটা কালো হয়ে যায়। তার চোখে অবিশ্বাস আর অপমান স্পষ্ট। সে দ্রুত
সে দ্রুত গিটারটা নামিয়ে রাখে এবং কিছু না বলেই ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। ছাত্রছাত্রীরা অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। রিমি চারুর দিকে ফিসফিস করে বলে, তুই তোকে পুরো শেষ করে দিলি। এটাই তো আমি চাই। ও যত কষ্ট পাবে ততই আমার আপুর আত্মা শান্তি পাবে। প্রতিশোধের প্রথম ধাপ সবে শুরু হলো, ওকে আরো কাঁদাতে হবে। চারুর চোখে প্রতিশোধের আগুন জ্বলছে। সে জানে এই খেলা কঠিন হবে, কিন্তু সে প্রস্তুত। কিছুদিন পর ক্যান্টিন তখন বেশ সরগরম। চারু রিমিকে নিয়ে একটি টেবিলে বসে আছে। চারুর রূপ আর স্মার্টনেসের প্রশংসা সবার মুখে মুখে। ছেলেরা এখনো তার চারপাশে ঘুরঘুর করার চেষ্টা করে, কিন্তু চারু তাদের পাত্তা দেয় না। আকাশ ক্যান্টিনে প্রবেশ করে। তার চোখে মুখে গত কয়েকদিনের অনিদ্রা স্পষ্ট। সে চারুর জন্য নতুন নতুন পাগলামি করে চলেছে, কখনো গানের মাধ্যমে, কখনো কবিতা লিখে, আবার কখনো ক্যান্টিনে খাবার বয়কট করে। কিন্তু চারু তাকে কোনো গুরুত্বই দিচ্ছে না। আকাশ চারুর টেবিলের সামনে দাঁড়িয়ে, হাতে আঁকা চারুর স্কেচ। চারু প্লিজ, আজ অন্তত আমার সাথে একটু কথা বলো। আমি তোমার জন্য এই স্কেচটা এঁকেছি। গত 3 রাত ধরে ঘুমাইনি। এক পলক স্কেচটার দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে নেয়। রিমি আর চোখে আকাশকে দেখে। আপনার আঁকার প্রতিভা নিয়ে আমার কোনো আগ্রহ নেই, আপনি এখন যান। চারু কেন এমন করছো? তুমি কি আমার একটা সুযোগ দেবে না? আমি তোমার জন্য সব ছেড়ে দিতে পারি। সব? আপনি সত্যি সব করতে রাজি? হ্যাঁ চারু, তুমি যা বলবে আমি তাই করব। তাহলে শোনো, আমার একটাই শর্ত। যদি সত্যি আমাকে চাও তাহলে তোমাকে আমাকে বিয়ে করতে হবে, এক্ষুনি, পুরো কলেজের সবার সামনে। আকাশ হতবাক হয়ে যায়। তার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। ক্যান্টিনের সবাই তাদের দিকে তাকিয়ে আছে। রায়হান দূরে দাঁড়িয়ে এসব দেখছিল। বিয়ে এক্ষুনি সবার সামনে? হ্যাঁ, যদি তোমার ভালোবাসা সত্যি হয়, যদি তুমি আমাকে সত্যি চাও, তাহলে এটাই আমার শর্ত। রাজি থাকলে কালকেই বিয়ে হবে, কলেজের খোলা প্রাঙ্গণে সবার সামনে, না হলে আর কোনোদিন আমার সামনে আসবে না। আকাশ দ্বিধায় পড়ে যায়, কিন্তু চারুর প্রতি তার মোহ এতটাই বেশি যে সে অন্য কিছু ভাবতে পারছে না। তার চোখে চারুকে পাওয়ার উন্মোদনা স্পষ্ট। সে চারুর জন্য সব করতে পারে। তার পাগলামির কারণে সে ভুলে যায় এই কলেজে এই একই শর্তে সে আরেকদিন অন্য একটা মেয়েকে দিয়েছিল। আকাশ আনন্দিত হয়ে যায়। তার চোখে এক বিজয়ের ঝলক। আমি রাজি চারু, আমি তোমার জন্য সবকিছু করতে রাজি। কালকেই হবে। চারু ঠোঁটে এক শীতল হাসি ফুটে ওঠে। এই হাসি আকাশের চোখে ধরা পড়ে না। সে কেবল চারুকে পাওয়ার আনন্দেই বিভোর। সে দ্রুত চারুর হাত ধরে। তাহলে কাল দেখা হবে। চারু উঠে দাঁড়ায় এবং রিমিকে নিয়ে ক্যান্টিন থেকে বেরিয়ে যায়। আকাশ সেখানেই দাঁড়িয়ে থাকে। তার চোখে এক নতুন স্বপ্ন। রায়হান অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। দোস্ত, তুই কি পাগল হয়ে গেলি? এভাবে কলেজ ক্যাম্পাসে বিয়ে করবি? তোর বাবা মানবে কেন? মানতে বাধ্য হবে। চারুকে আমি হাতছাড়া করতে পারি না। সেদিন রাতে আকাশের বাড়িতে আকাশ তার বাবা মাকে কলেজে বিয়ের প্রস্তাবের কথা বলেছে। তার বাবা মা অবাক হয়ে গেছেন। তারা এটা মানতে পারছেন না। কি বলছিস এসব আকাশ? কলেজ ক্যাম্পাসে বিয়ে, তাও একটা অচেনা মেয়েকে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? বাবা, এটা কি ধরনের কথা? এভাবে তো বিয়ে হয় না। আমরা কি সমাজে মুখ দেখাতে পারবো? আমি চারুকে ছাড়া বাঁচব না বাবা। ও যদি রাজি না হয় আমি নিজেকে শেষ করে দেব। এইরকম বাজে কথা বলবি না। এটা তোর পাগলামি ছাড়া আর কিছুই না। বাবা, তুই কেন এমন করছিস? আমরা তোর জন্য ভালো মেয়ে খুঁজবো। না, আমি শুধু চারুকে চাই। যদি ওকে কাল বিয়ে করতে না পারি তাহলে আর কোনোদিন আমি তোমার মুখ দেখতে আসবো না। আকাশের বাবা মা ছেলের এমন জেদ দেখে ভয় পেয়ে যান। তারা জানেন আকাশ একবার কোনো কিছু জেদ করলে তা না করে ছাড়ে না। ছেলের এমন অবস্থা দেখে তারা নিরুপায় হয়ে পড়েন। ঠিক আছে, তোর যা খুশি কর, কিন্তু এর ফলাফল তোকেই ভোগ করতে হবে। আমার ছেলের যদি কিছু হয়ে যায় বাবা, তুই খুশি থাকলেই আমরা খুশি। আকাশের মুখে বিজয়ের হাসি ফোটে। সে জানে তার কাজটা কঠিন ছিল, কিন্তু চারুকে পাওয়ার জন্য সে যে কোনো কিছু করতে রাজি। পরের দিন দুপুরবেলা কলেজে খোলা প্রাঙ্গণ, বিশাল এক ভিড়। ছাত্রছাত্রী, শিক্ষক, কলেজের কর্মচারী এবং কিছু কৌতূহল মানুষ জড়ো হয়েছে। মাঝখানে একটি ছোট স্টেজ বানানো হয়েছে। তার সামনে লাল গালিচা পাতা
সবাই উত্তেজিত হয়ে অপেক্ষা করছে। অধ্যক্ষ ও কিছু শিক্ষক মঞ্চে একপাশে দাঁড়িয়ে আছেন। তাদের মুখে স্পষ্ট বিরক্তি ও অস্বস্তি। আকাশের বাবা বিশাল বড়লোক আর প্রভাবশালী, তাই এসব নাটক তারা না মেনে পারছে না। আকাশ স্যুট পরে তৈরি হয়ে মঞ্চের একপাশে দাঁড়িয়ে আছে। তার মুখে চরম উত্তেজনা আর আনন্দ। পাশে রায়হান, তার মুখটা চিন্তিত। দোস্ত, তুই কি সত্যি সত্যি এটা করছিস? চারুকে দেখিস, ও আজ আমার হবে। ঠিক তখনই চারু প্রবেশ করে। তার পরনে একটি অনিন্দ সুন্দর সাদা রঙের শাড়ি, হালকা সাজ, কিন্তু তার আকর্ষণীয় ব্যক্তিত্বে সে যেন জ্বলজ্বল করছে। তার পাশে রিমি। চারুকে দেখে সবার চোখ ঝলসে যায়। তার আগমন যেন পুরো প্রাঙ্গণকে আলোকিত করে তোলে। চারুর মুখে এক অদ্ভুত হাসি, যা গভীর রহস্যে মরা। চারু ধীরে ধীরে মঞ্চের দিকে হেঁটে আসে। আকাশ তাকে দেখতে পেয়ে মুগ্ধ হয়ে যায়। তার চোখে আর কোনো দিকে তাকানোর ক্ষমতা নেই যেন। চারু, তোমাকে কি সুন্দর লাগছে। চারু মঞ্চে ওঠে। আকাশের মুখোমুখি দাঁড়ায়। তাদের মাঝখানে কলেজের অধ্যক্ষ। তোমরা যা করতে চাইছো তা কলেজ নীতির সম্পূর্ণ পরিপন্থী, কিন্তু যেহেতু তোমরা সিদ্ধান্ত নিয়েছ এবং তোমাদের পরিবারও রাজি হয়েছে। অধ্যক্ষ বাধ্য হয়ে বিয়ের প্রক্রিয়া শুরু করেন। একজন কাজী বিয়ে পড়েন। আকাশ আর চারু মালাবদল করে। চারুর চোখে মুখে কোনো আবেগ নেই, কেবল এক ঠান্ডা প্রতিজ্ঞা প্রতিশোধের। আকাশ তার দিকে তাকিয়ে হাসে। আকাশ চারুর দিকে তাকিয়ে ভালোবাসায় ভরা কণ্ঠে বলে, এখন তুমি আমার চারু, আমার স্ত্রী। চারু আকাশের দিকে তাকাই। তার ঠোঁটের কোণে সেই শীতল হাসি। মঞ্চে তখন সবাই হাততালি দিচ্ছে। চারু সবার দিকে তাকিয়ে হাসে, যেন এক গভীর চক্রান্ত সফল হয়েছে। রিমি দূরে দাঁড়িয়ে চারুর দিকে তাকিয়ে থাকে। তার চোখে জল আর তার চোখে ভয় আর বিস্ময়। আকাশ তখনও চারুকে পার আনন্দে আত্মহারা। বাসার ঘরটা ফুলে ফুলে সেজে আছে। মিষ্টি গন্ধে মম করছে চারপাশ। নরম আলোয় আকাশ আর চারু মুখোমুখি বসে আছে। চারু লাজুক চোখে আকাশের দিকে তাকাচ্ছে। নতুন বইয়ের লাবণ্য আর স্নিগ্ধতা তার সারা মুখে। তাদের চোখে নতুন জীবনের স্বপ্ন, বুক ভরা ভালোবাসা। চারু, বিশ্বাস করতে পারছি না তুমি আজ আমার। মনে হচ্ছে কোনো স্বপ্নের মধ্যে আছি। আমিও আকাশ, খুব ভয় পাচ্ছিলাম যদি কিছু ভুল হয়ে যায়। ভুল? তোমার মতো সুন্দর একটা মেয়ে আমার জীবনে এসেছে, এর চেয়ে বড় সত্যি আর কি হতে পারে। তুমি যেন চাঁদ হয়ে এসেছো আমার আধার ঘরে, আলো করে দিয়েছো আমার জীবন। আকাশ ধীরে ধীরে চারুর কাছে আসে। চারুর হাত নিজের হাতের মুঠোয় নিয়ে তার কপালে আলতো করে চুমু খায়। বাদ্যের মৃদু শব্দ তখনও বাইরে থেকে ভেসে আসছে। ধীরে ধীরে আকাশ চারুর চুলে হাত বোলায়। চারু চোখ বন্ধ করে আকাশের স্পর্শ অনুভব করে। দুজনের চোখে তখন শুধু একে অপরের জন্য ভালোবাসা আর নির্ভরতা। তারা একে অপরের বাহুতে আশ্রয় নেয়, যেন এই মুহূর্তটা কখনো শেষ না হয়। রাতের গভীরতা বাড়ে আর ভালোবাসার উষ্ণতায় ভরে ওঠে তাদের ছোট্ট জগৎ। তাদের রোমাঞ্চ শুরু হয়, সাথে নতুন জীবনের এক মধুর সূচনা করে, যেখানে শুধু দুজনের নিঃশ্বাস আর হৃদস্পন্দনের শব্দ শোনা যায়। পরের দিন সকালে ঘরের জানালা দিয়ে ভোরের আবছা আলো আসছে। আকাশ ঘুম থেকে উঠে। তার মুখে গত রাতের সুখের রেশ। চারু তখনও ঘুমাচ্ছে। আকাশের মন ভালো লাগায় ভরে ওঠে। সে আলতো করে চারুর কপালে চুমু খায়, কিন্তু চারুর সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেলে। তাকে ধাক্কা মারে। আকাশ অবাক হয়ে গেছে। কি হলো? ঘুম ভাঙলো বুঝি? আজ সারাদিন আমরা একসাথে। চারু আকাশের দিকে না তাকিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। তার মুখ দেখে মনে হচ্ছে যেন সে অন্য পুরুষ। এখন উঠেছি, আর সারা দিন একসাথে থাকার কিছুই নেই। আমার অনেক কাজ আছে। আকাশ অবাক হয়ে চারুর দিকে তাকিয়ে থাকে। এই চারু তার অচেনা, এমন ব্যবহার করছে কেন? আর তাকে তো কেউ কাজের কথাও বলেনি। কোলে করবে তার জন্য এমন ভাবে আয়োজন বা কেন করবে? আকাশে তো অবাক হয়ে যায় যে তাড়াতাড়ি উঠে চারুর সামনে আসে। কি বলছো তুমি? এমন করছো কেন? কাল রাতে তো। কাল রাতের কথা ভুলে যাও, ওসব নাটক ছিল। এখন যা দেখবে সেটাই আসল আমি। আর শোনো, আমাকে বিরক্ত করবে না। চারু দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। আকাশ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। তার কাছে মনে হচ্ছে সে যেন কোনো দুঃস্বপ্ন দেখছে। সে বিছানায় বসে পড়ে। নিজেকে চিমটি কেটে নিশ্চিত হতে চায় সে জগতে আছে কিনা, সে জেগে আছে কিনা।
কিছুক্ষণ পর ড্রয়িং রুমে সকালের জলখাবারের টেবিলে আকাশের বাবা মা চিন্তিত মুখে বসে আছেন। চারু এসে কোনোরকম কোনো কথা বা ভদ্রতা না দেখে একটা চেয়ার টেনে বসে পড়ে, মোবাইল ঘাঁটতে শুরু করে। আরে বৌমা, ওঠো। কাল রাতে নিশ্চয়ই খুব ক্লান্ত হয়েছ, বিশ্রাম নিতে পারতে। তোমার জন্য পছন্দের আলু পরোটা বানিয়েছি। চারু মোবাইল থেকে চোখ না তুলে এক তীব্র বিরক্তি নিয়ে বলে, আমার খাবার আমিই বানাতে পারবো। আরে না, তুমি নতুন, সবে এসেছো, বিশ্রাম করো, আমি তো আসি। বিশ্রাম নেওয়ার জন্য আমি আসিনি, আমি এখানে কাজ করতে এসেছি। আর এসব তেল মারা কথা আমাকে বলবেন না। আমি নিজের খাবার নিজেই নিতে পারি। আর পরোটা নয়, আমার স্যান্ডউইচ চাই। আকাশের বাবা মা দুজনেই চমকে ওঠেন। আকাশের মায়ের মুখ ফ্যাকাশে হয়ে যায়। আকাশ তখন ঘরে প্রবেশ করে। চারুর এমন আচরণ দেখে সে আকাশ থেকে পড়ে। বৌমা এভাবে কথা বলছো কেন? তুমি তো এমন ছিলে না। আকাশ তো পড়েনি তুমি এমন মেয়ে। আমরা তো জানি তুমি। আমি কেমন ছিলাম তা দিয়ে আপনার কি? এখন আমি এমনই, আমার যা ইচ্ছে হবে তাই করব। আপনাদের ভালো না লাগলে আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারেন। ঘরের মধ্যে পিনপত নীরবতা। আকাশের বাবা মা বাকরুদ্ধ হয়ে যান। এমন অপমানজনক কথা তারা জীবনে শোনেনি। ঠিক তখনই পাশের ঘর থেকে একজন দূর সম্পর্কের মেহমান বেরিয়ে আসেন। আকাশের বিয়ে উপলক্ষে এসেছেন, রাতে এখানেই ছিলেন। তিনি চারুর কথা শুনে থমকে যান। কি হয়েছে? এসব কি শুনছি? কিছু না, আপনি নিশ্চয়ই ওনাদের আত্মীয়। আসুন আসুন, আপনিও নাটক দেখুন, যত সব যান এখান থেকে। আর হ্যাঁ, সকাল সকাল এত লোকজনের ভিড় আমার ভালো লাগে না, জানতো। আকাশের মাথা লজ্জায় নিচু হয়ে যায়। সে চারুর কাছে আসে, তার হাত ধরে ফিস ফিস করে বলে, চারু, এসব কি বলছো তুমি? সবার সামনে আমাকে এভাবে অপমান করছো কেন? কি হয়েছে তোমার? নতুন বউ হয়ে এমন করে কেউ? চারু আকাশের হাত ঝাটকা মেরে সরিয়ে দিয়ে কঠোর স্বরে বলে, ভালো লাগছে না তাই করছি। বেশি কথা বললে তালাক দিয়ে দেব। আর তুমি যদি ভাবো আমি তোমাকে ভালোবাসি তবে ভুল করছো। আমি তোমাকে কখনো ভালোবাসিনি। এই বিয়েটা একটা চুক্তি ছাড়া কিছু নয়। আকাশের চোখ বড় বড় হয়ে যায়, তার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। সে ভয় পায়, তার সারা শরীর কেঁপে ওঠে। সে জানে সে পারবে না চারুকে হারাতে। সে চারুকে এতটাই ভালোবাসে যে এই অপমানের পরও সে চুপ হয়ে যায়। তার মুখে কোনো কথা নেই, শুধু একরাশ হতাশার ভয়। সে বুঝতে পারে তার ভালোবাসাই এখন তার সবচেয়ে বড় দুর্বলতা। চারু বিজয়ীর মতো সবার দিকে তাকিয়ে মুচকি হাসে, আর আকাশ পাথরের মতো দাঁড়িয়ে থাকে। মেহমান দ্রুত চলে যান, আর আকাশের বাবা মা একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকেন, যেন তাদের দুনিয়া ভেঙে পড়েছে। পরের কয়েকদিন ধরে চারুর এই আচরণ আরো খারাপ হতে থাকে। সে বাড়ির কোনো কাজ করে না, ঘরের বউ হয়েও বাইরের লোকের মতো আচরণ করে। আকাশের মা যখন রান্নাঘরে কোনো কাজ করেন, চারু সেখানে এসে ফ্রিজ খুলে ঠান্ডা জল খায় আর উচ্চস্বরে গান বাজাতে থাকে। বৌমা, সকাল সকাল গান না বাজলে হয় না, বাবার শরীরটা ভালো নেই। আমার যা ভালো লাগে তাই করব। আপনার অসুবিধা হলে কানে তুলো গুজে নিন। এই বাড়ির এখন আমিও একজন মালিক। আকাশের মা চোখের জল ফেলে চুপ করে থাকেন। আকাশ চারুকে নিয়ে বাইরে যায়। চারু শুধু নিজের পছন্দের সই দামি জিনিস কেনে। আকাশের পছন্দকে কোনো গুরুত্ব দেয় না। এমনকি আকাশ যখন তার বাবা মায়ের জন্য কিছু কিনতে চায়, তখন সে খারাপ ব্যবহার করে। চারু, মা বাবার জন্য কিছু দেখবে, তারা তো তোমাকে এত ভালোবাসে। তাদের জন্য কেনাকাটার দায়িত্ব আমার নয়, আমি আমার জন্য এসেছি। আর এত ভালোবাসার অভিনয় করতে হবে না। তোমার মন চাইলে তুমি কিনো। আকাশ চুপ হয়ে যায়। একদিন আকাশের দূর সম্পর্কের কিছু আত্মীয় বাড়িতে আসে। চারু তাদের সাথে এমন ভাবে কথা বলে যেন তারা বাড়ির ভিক্ষুক। এমন অপমান হয়তো তারা কোনোদিন হয়নি। বৌমা, কি খবর? কেমন আছো? ভালো আছি, কিন্তু আপনারা এখানে কেন? আপনাদের আসার কথা তো না এখানে। যখন তখন চলে আসলেই হয় কেবল মানুষের বাসায়। প্রাইভেসি নেই আমাদের নাকি? কি বলছো বৌমা? আমরা তো আত্মীয়, এভাবে কথা বলছো কেন? আত্মীয় মানে কি? সারাদিন বাড়িতে এসে বসে থাকা? আমার ব্যক্তিগত জীবন আছে। আমাদের বাসায় যখন তখন আসবেন বিয়ের উসিলা ধরে, এইসব চলবে না। আত্মীয়রা আর কথা বাড়ে না। চলে যাচ্ছি, আর জীবনেও আসবো না। আকাশের মা আগেই বলতে পারতো। আমরা আসাই তোমার সমস্যা হয়, এনে অপমান করলে কেন?
এনে অপমান করলে কেন? আত্মীয়রা চলে যায়। এসব কি করলে বৌমা? তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। আমার বাড়ি এসে কেউ কখনো অপমান হয়নি, এবার কিন্তু বেশি বেশি হচ্ছে। তো কি করবেন? বের করবেন? করে দেন। আকাশের মা জানেন তিনি এমন কিছু করতে পারবেন না, কারণ আকাশ হতেই দেবে না। কিন্তু চারুর এসব অভদ্রতামি তিনি যেন আর মানতে পারছে না। চুপচাপ রুম থেকে চলে যান। এক রাতে আকাশ ঘুমাচ্ছিল। চারু উঠে বেলকুনিতে যায় এবং ফোনে ফিসফিস করে কথা বলতে শুরু করে। আকাশ ঘুম ভেঙে পাশ ফিরে দেখে চারু নেই। সে উঠে বেলকুনির দিকে যায় এবং চারুর কথা শুনতে পায়। হ্যাঁ বাবা, সব ঠিকঠাক চলছে। এরা এখনো আমাকে চিনে উঠতে পারেনি। হ্যাঁ, আকাশ তো আমাকে নিয়ে পাগল। আমি যা বলি তাই শোনে। ওদের সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য এটা আমাকে করতেই হবে। শুধু কয়েকটা দিন অপেক্ষা করো, তারপর দেখবে এদের সব শেষ হয়ে যাবে। আমি ওদের সব কিছু কেড়ে নেব। আকাশের পায়ের তলা থেকে মাটি সরে যায়। তার কান গরম হয়ে ওঠে। চারুর মুখ থেকে এমন কথা শুনে সে পাথরের মতো দাঁড়িয়ে থাকে। এই সেই চারু যাকে সে নিজের জীবনের সব দিয়ে ভালোবেসেছে। তার ভালোবাসার আড়ালে লুকিয়েছিল এক গভীর ষড়যন্ত্র। তার চোখে জল চলে আসে। সে চুপ করে তার ঘরে ফিরে আসে, যেন সে কিছুই শোনেনি। কিন্তু তার মনের মধ্যে ঘূর্ণিঝড় বইতে থাকে। সে বুঝতে পারে তার ভালোবাসাটা ছিল এক ভয়ঙ্কর মিথ্যা। এই সম্পর্ক শুধু তার নয়, তার পুরো পরিবারের জন্য এক বিশাল বিপদ ডেকে আনছে। আকাশ বিছানায় এসে শুয়ে পড়ে, কিন্তু তার চোখে ঘুম নেই। চারুর প্রতিটি নিষ্ঠুর কথা, প্রতিটি অপমান, আর এখন এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের কথা তার কানে বাজছে। সে বুঝতে পারে চারুর এই আচরণ আসলে মেজাজ খারাপ নয়, এর পেছনে এক গভীর ষড়যন্ত্র। তার বুকটা ভেঙে যায়। চারুকে সে হারাতে পারবে না, এই ভাবনাটা এখন আর নেই। মুহূর্তেই তার সব এলোমেলো হয়ে যায়। এখন তার মনে শুধু একটাই প্রশ্ন, সে কি পারবে তার পরিবারকে এই বিপদ থেকে বাঁচাতে, নাকি সে ভালোবাসার ফাঁদে পড়ে সব হারাবে? কিন্তু পরের দিন থেকে সব জানার পরও আকাশ চারুর সাথে স্বাভাবিক চলার খুব চেষ্টা করে, চারুকে মানানোর চেষ্টা করে। চারু আগের থেকে আরো বেশি খারাপ আচরণ করে। আকাশের বাবা অসুস্থ, তিনি বিছানার শয্যাশায়ী। চারু বেশ কিছুদিন ধরে আকাশের বাবাকে নানানভাবে নিজের হাতের মুঠোয় আনার চেষ্টা করছে। একদিন চারু আকাশের বাবার কাছে আসে সম্পত্তি নিজের নামে করার জন্য, কারণ চারু জানে আকাশের বাবা এখনো তাকে বিশ্বাস করে। তিনি মনে করেন তার ছেলে খারাপ, তার বৌমা রাগ করে। বাবা, শরীর কেমন আছে? একটু বসতে পারতেন যদি। আমি কিছু কথা বলতে এসেছিলাম। হ্যাঁ মা, বলো। বাবা দেখুন, আপনার শরীরটা ভালো যাচ্ছে না, আর মাও তো এসব হিসাব নিকাশ বোঝেন না। আমি ভাবছিলাম আপনাদের সব আত্মীয়ের কাগজপত্রগুলো গুছিয়ে রাখি। ভবিষ্যতে তো আকাশের নামেই সব হবে। এখন যদি কিছু আইনগত সমস্যা থাকে তাহলে পরে ঝামেলা হবে। মানে কিসের সমস্যা? আমরা তো সব গুছিয়েই রেখেছি। আমি শুধু নিশ্চিত হতে চাইছি বাবা। ধরুন যদি ভবিষ্যতে কোনো উইল বা দানপত্র করতে হয়, সেই ক্ষেত্রে ঝামেলা এড়ানোর জন্য কাগজপত্রগুলো একজন বিশ্বস্ত লোকের হাতে থাকা ভালো। আপনার আইনজীবী আঙ্কেলের সঙ্গেও কথা বলেছি। উনি বলেছেন সব কাগজপত্র একবার নতুন করে তৈরি করা উচিত, যাতে কোনো ভুল না থাকে। আত্মীয়রাও তো ওত পেতে থাকে, সবই তো জানেন। আপনি যদি অনুমতি দেন, আমি আর আকাশ মিলে সব কাগজপত্র ব্যাংকের লকারে রাখবো। এটা নিরাপদ হবে। আকাশের বাবা চারুর কথায় আশ্বস্ত হন, কারণ তিনি মনে প্রাণে চারুকে বিশ্বাস করেন। তিনি জানেন চারু যা করবে সবার ভালোর জন্যই করবে, তার মনে কোনো সন্দেহ আসে না। চারু দ্রুত সব ব্যবস্থা করে। আইনজীবী ডেকে আনা হয়, যিনি চারুরই পরিচিত। আকাশকে দিয়ে কিছু কাগজে সই করানো হয়। চারু বোঝায় যে এটা নিরাপত্তার জন্য করা হচ্ছে। আকাশ যেন কিছু বলতে পারে না, কারণ সে চারুকে হারাতে পারবে না। কয়েকদিনের মধ্যেই কৌশলে চারু অধিকাংশ সম্পত্তি নিজের নামে করে নেয়। সম্পত্তি দখলের পর চারুর আচরণে আরো পরিবর্তন আসে। সে আরো বেশি উগ্র, বেপরোয়া হয়ে ওঠে। একদিন রাতের খাবার টেবিলে চারু ইচ্ছাকৃতভাবে আকাশে মায়ের বানানো খাবারে খুঁত ধরতে শুরু করে। চারু খাবারের প্লেট ঠেলে সরিয়ে দিয়ে রেগে বলে ওঠে, উফ, কি বিচ্ছিরি রান্না! রোজ রোজ পচা খাবার খেতে আর ভালো লাগে না। মা, আপনি কি রান্না করা ভুলেই গেছেন নাকি? বৌমা, কি বলছো? আমি তো তোমার পছন্দের মাছের ঝোল করেছি। পছন্দ? আপনার রুচি কবে থেকে আমার পছন্দের সাথে মিললো? এসব পচা জিনিস আমি খেতে পারবো না। চারু, এটা কি ধরনের ব্যবহার? মা কত কষ্ট করে
রান্না করেছে। তুমি কেন এমন করছো? কয়েক মাস ধরে তোমার এই ব্যবহারে সবাই অতিষ্ঠ হয়ে গেছে। হয়তো কেউ কিছু বলে না, কিন্তু আমি আর সহ্য করতে পারছি না। এমন করছি কেন করছি জানতে চাও? এমন আমিও সহ্য করতে পারিনি একদিন, এখনো না। মানে পারছি না। মনে আছে নদীর কথা? আকাশ চমকে যায়, তার হাতে ধরা পানির গ্লাস পেয়ে পড়ে যায়। নদীকে তুমি কার সাথে কথা বলছো? ও, নদীকে এখন চেনো না? কি চমৎকার স্মৃতিশক্তি তোমার! সেই নদী যাকে তুমি প্রেমের ফাঁদে ফেলেছিলে, বিয়ে করেছিলে, আর তারপর দিনই কলেজে সকলের সামনে নির্লজ্জের মতো তালাক দিয়েছিলে। আমার বোন বোকা ছিল, তাই সে এই অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছে। আকাশের সরাসরি হিম হয়ে যায়, তার কানে তালাকের শব্দটা বজ্রপাতের মতো বাজে। সে জানতো না নদী মারা গেছে। এই সত্যটা তার বুকটা এফর ওফর করে দেয়। চোখের সামনে যেন নদীর ফ্যাকাশে মুখটা ভেসে ওঠে। সে তখন হয়তো রাগে ওসব করেছিল, কিন্তু সত্যি চায়নি নদী এর জন্যই মারা যাক। নদী? হ্যাঁ, আমি সেই নদীর বোন। আমি তোমাকে শুধু সেই প্রতিশোধ নেওয়ার জন্যই বিয়ে করেছি আকাশ। তুমি যা করেছো তার জন্য তোমাকে তিলে তিলে মরতে হবে। আমি তোমার সবকিছু কেড়ে নেব, ঠিক যেমন তুমি আমার বোনের জীবন কেড়ে নিয়েছো। আকাশ চেয়ার থেকে বেড়াই পড়ে যায়, তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। সে হাঁটুকে চারুর সামনে বসে পড়ে, তার চোখ থেকে অজান্তে জল গড়িয়ে পড়ে। আকাশের বাবা মা এসব জানতেন না, তারা হাঁ হয়ে চেয়ে থাকে। চারু, আমি জানতাম না নদী মারা গেছে। আমি খুব অন্যায় করেছি। আমি তখন ভুল করেছি। আমাকে ক্ষমা করে দাও চারু, প্লিজ। আমি আর আগের মতো নেই। আমি তোমাকে সত্যি ভালোবেসেছি, তুমি বিশ্বাস করো। বিশ্বাস? হ্যাঁ, তোমার মতো একজন প্রতারককে আমি বিশ্বাস করব? কখনো না। তোমার এই চোখের জল, এই অনুনয়, সব অভিনয়, যেমনটা তুমি আমার বোনের সাথে করেছিলে। এখন থেকে তোমার আর তোমার পরিবারের জন্য শুরু হবে আসল নরক। আকাশের বাবা মা হতবাক হয়ে বসে থাকেন। তাদের ছেলের অতীত আর চারুর প্রতিশোধের আগুন দেখে তারা পাথরের মতো নিশ্চল হয়ে যায়। এই ঘটনার পর চারুর অত্যাচার আরো তীব্র হয়ে ওঠে। সে আকাশ আর তার পরিবারকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন শুরু করে। আকাশের বাবা গুরুতর অসুস্থ, কিন্তু চারু তাদের খাবারে কষ্ট দেওয়া শুরু করে। বাজারে সবচেয়ে সস্তা চাল ডাল আর সবজি কিনে আনে। আকাশের মা চারুকে অনুরোধ করে, বৌমা, বাবার জন্য অন্তত একটু ভালো খাবার আনো। আমি কি ডাক্তার নাকি যে সব বুঝবো? যা আছে তাই খেতে হবে। ভালো না লাগলে উপোস করুন। চারু প্রতিনিয়ত আকাশের বাবা মাকে কথা দিয়ে খোঁজা দেয়, অপমান করে। তাদের আত্মীয় স্বজনের সামনে আকাশকে নিয়ে কটু কথা বলে। আকাশকে সে তার বিছানায়ও শুতে দেয় না, তাকে অন্য ঘরে ঘুমাতে বাধ্য করে। রাতে যখন আকাশ চারুর সঙ্গে কথা বলতে যায়, চারু তাকে অপমান করে তাড়িয়ে দেয়। চারু আকাশের বন্ধু এবং আত্মীয় স্বজনের সঙ্গে খারাপ ব্যবহার করে, যাতে কেউ তাদের বাড়িতে না আসে। আকাশকে সে পরিবারের সদস্যদের সঙ্গে মিশতে দেয় না। তাদের পুরনো বন্ধু বান্ধবরা আকাশদের বাড়িতে আসা বন্ধ করে দেয়। আকাশ সম্পূর্ণ ভেঙে পড়ে, তার জীবনটা নরকে পরিণত হয়। একদিকে ভালোবাসার মানুষকে হারানোর ভয়, অন্যদিকে পরিবারকে রক্ষা করার চিন্তা। সে নিঃশব্দে কাঁদে। নদীর সাথে করা অন্যের এত বড় খেরসারত দিতে হবে সে ভাবতেই পারেনি। সে নিজেকেই নিজে প্রশ্ন করে, আমি কি সত্যি এতটা খারাপ ছিলাম? আমার ভালোবাসা কি এতই অর্থহীন? প্রতিশোধের এই আগুন চারুকে আরো ভয়ানক করে তোলে। দিন দিন আর আকাশ এক জীবন্ত লাশ হয়ে এই আগুনে পড়তে থাকে। সে অসহায়ভাবে চারুর অত্যাচার সহ্য করে, কারণ তার পরিবারকে বাঁচাতে হবে, আবার চারুকেও হারাতে পারবে না। এভাবেই চলতে থাকে। আকাশ ভেবে পায় না কিভাবে সব ঠিক করবে। সেদিন সন্ধ্যায় চারু বাইরে পার্টি করে আসে, কিন্তু তার মন খারাপ। সে নদীর ব্যাপারটা মানতেই পারছে না। তার উপর না চাইতো সবার সাথে খারাপ আচরণ করতে হচ্ছে। বাসে এসে ওর শরীর খারাপ হতে থাকে, প্রচন্ড জ্বর আসে। কিছুক্ষণ পর মাথা ঘুরে পড়ে যায়। চোখ খুলে দেখে চারু বিছানায় শুয়ে আছে, গায়ে কাঁথা, তার কপালে ভেজা তোয়ালে রাখা। আকাশ পাশে বসে আছে, চারুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এবং মাঝে মাঝে কপালে হাত দিয়ে জ্বর দেখছে। ঘরের আলো মৃদু। ততক্ষণে ভোর হয়ে গেছে প্রায়। জ্বরটা মনে হচ্ছে একটু কমেছে। চারু, রুমে এসে দেখলাম পড়ে আছো, প্রচন্ড জ্বর। তুমি ঠিক আছো? শ্বাস নিতে কষ্ট হচ্ছে না তো?
চারু অবাক হয়ে চেয়ে থাকে। যাকে সে এত অবহেলা করলো, কষ্ট দিল, সে তাকে সেবা করেছে, তাও সারা রাত জেগে। চারু খারাপ আচরণ করতে গিয়েও নিজেকে সামলে নেয়। না, একটু ভালো লাগছে, কিন্তু শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে। জানি, একটু আগে ওষুধ খাইয়েছি, এবার একটু ঘুমানোর চেষ্টা করো, আমি এখানেই আছি। তুমিও ঘুমাওনি মনে হয়, অফিস আছে না? আমার ঘুম এখন উড়ো উড়ো, তোমাকে সুস্থ দেখাটাই আমার জন্য সব। এখন চিন্তা করো না। আকাশ উঠে গিয়ে একটি গ্লাসে পানি নিয়ে আসে এবং চারুকে দেয়। চারু অল্প অল্প করে পানি খায়। থ্যাঙ্কস। এত যত্ন করছো কেন তুমি আমার? এত কিছু করার পরেও আমার তো বিশ্বাসই হচ্ছে না তোমার রাগ নেই আমার উপর। কেন বিশ্বাস হচ্ছে না কেন? আমি তোমার বন্ধু নই? স্বামীর মর্যাদা না দাও বন্ধু তো ভাবতে পারো, আর অসুস্থ বন্ধুর পাশে থাকবো না, এটা হয় নাকি? বন্ধু? কিন্তু আগে তো কখনো এত কাছে আসোনি। আমি তো সবসময় দূরত্ব রাখতেই চেয়েছি, তুমিও। আমি আগেও তোমার যত্ন নিতে চেয়েছি, কিন্তু তুমি সুযোগ দাওনি। তোমার রাগ অভিমান আমাকে কাছে আসতে দেয়। আমার রাগ? হ্যাঁ, আমার অনেক রাগ, আমি জানি। সবকিছুর ওপর সবার কেমন যেন একটা বৃতৃষ্ণা কাজ করে সব সময়। তুমি কেন করলে নদী আপুর সাথে এটা? কেন করলে? তোমার কারণে বাবা মার সাথেও খারাপ আচরণ করতে হচ্ছে। তোমার রাগ অভিমান আমাকে কাছে আসতে দেয়নি। আমি জানি না চারু তখন আমার কি হয়েছিল। আমি জাস্ট চরের প্রতিশোধ নিতে এটা করেছি। হয়তো সেটা করতে গিয়ে অনেক জুলুম করেছি, কিন্তু বিশ্বাস কর আমি চাইনি নদী তার জন্য আত্মহত্যা করুক। চারু প্রসঙ্গটা পাল্টে আকাশের দিকে তাকাই, তার চোখে ক্লান্তি ছাপ। তুমি সারা রাত আমার পাশে বসেছিলে, কপালে জলপট্টি দিয়েছো, ওষুধ খাইয়েছো, তার জন্য ধন্যবাদ। শুধু ধন্যবাদ? এর থেকে বেশি কিছু পেতে পারি না? চারু চোখ ফিরিয়ে নেয়। আকাশ তার হাতটা আলতো করে ধরে রাখে। চারু কেমন যেন অনুভব করে আকাশের প্রতি টান, কিন্তু সে চায় না এসব কিছু হোক। আকাশ, তোমার এত ধৈর্য, এত ভালোবাসা, কেন করছো এসব? নাকি নদিয়াপুর মতো আমাকেও? আমি শুধু চাই তুমি ভালো থেকো চারু, শুধু শরীরের দিক দিয়ে নয়, মনের দিক দিয়েও। তোমার মনটা সুস্থ হলে সব রাগ এমনিতেই চলে যাবে। হয়তো যাবে। আগে ভাবতাম কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমার ভালো চায় না, কিন্তু তুমি সবকিছুই বদলে দিচ্ছ। আমি শুধু চাই তুমি নিজেকে ভালোবাসো, আর আমাকেও একটা সুযোগ দাও তোমার পাশে থাকার, সব রাগ অভিমান দূর থেকে একটা নতুন শুরু করার। চারু কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর আকাশের দিকে তাকিয়ে একটা মৃদু হাসি দেয়। আকাশের মনটা খুশিতে ভরে যায়, কারণ এই প্রথম চারু হেসেছে, মন থেকে হেসেছে। আমি জানি না, কিছু জানি না, ভালো লাগে না, এসব বাদ দাও। ঠিক আছে ইটস ওকে, বাদ দিলাম। এবার একটু ঘুমানোর চেষ্টা করো, আমি আছি। আকাশ চারুর গায়ে কাঁথাটা ঠিক করে দেয়। চারু চোখ বন্ধ করে। আকাশের মুখে একটা তৃপ্তির হাসি। তার মনে হচ্ছে চারু হয়তো স্বাভাবিক হয়ে আসবে, সব ভুলে তাকে আপন করে নেবে। সে তো সেই চেষ্টাই করছে। এদিকে চারুর অসুস্থতা আরো বেড়ে যায়, তাকে হাসপাতালে নেওয়া হয়। চারু হাসপাতালে বিছানায় শুয়ে আছে, তার মুখে দুর্বলতা স্পষ্ট। আকাশ তার পাশে উদ্বিগ্ন মুখে বসে আছে। কিছুক্ষণ পর আকাশের বাবা মা কেবিনে প্রবেশ করেন। আকাশের মা চারুর দিকে স্নেহের দৃষ্টিতে তাকান, চারুর কপালে হাত রেখে বলেন, এখন কেমন লাগছে মা? খুব কষ্ট হচ্ছে? আমি ভালো আছি একটু। আপনারা কেন এসেছেন? বাবাকে তো অসুস্থ দেখাচ্ছে। আরে না মা, আমি ঠিক আছি, তেমন কিছু না। তোর খবর শুনে কি আর না এসে পারা যায়? জানো চারু, তোমার বাবা নিজের অসুস্থ শরীর নিয়েও তোমাকে রক্ত দিতে গেলেন। ডাক্তার যখন বললেন তোমার এ নেগেটিভ রক্ত লাগবে আর পাওয়া যাচ্ছে না, তোমার বাবা আর এক মুহূর্ত দেরি করেনি। আকাশের মার কথা শুনে চারুর চোখ জলে ভরে আসে। সে আকাশের বাবার দিকে তাকায়, তার চোখে অনুতাপ আর কৃতজ্ঞতা। বাবা, আপনি নিজে অসুস্থ হয়েও আমার জন্য কেন করলেন এমন? আমি তো আপনাদের সাথে কত খারাপ ব্যবহার করেছি, কত কটু কথা বলেছি। আরে বোকা মেয়ে, ওসব কথা মনে রাখতে নেই। তুমি এখন আমাদের পরিবারেরই একজন। বিপদে কে কার পাশে দাঁড়াবে যদি আপনজন না দাঁড়ায়? অসুস্থতা তো সবারই আসে, আজ আমার হয়েছে কাল অন্য কারোর হবে, তাই বলে কি মানুষের পাশে দাঁড়াবো না? ঠিকই তো বলেছে তোমার বাবা, আমরা তো তোমাকে নিজের মেয়ের মতোই দেখি। তুমি যখন অসুস্থ হয়ে পড়লে আমাদের কি কিছু ভালো লাগে? কিন্তু আমি বরাবরই আপনাদের ভুল বুঝেছি।
ভেবেছি আপনারাও আকাশের মতো নিষ্ঠুর। আকাশের সাথেও কত ঝগড়া করেছি আপনাদের নিয়ে। আমার রাগ, আমার অভিমান আমাকে অন্ধ করে রেখেছিল। আমি সত্যিই খুব দুঃখিত। আমাকে আপনারা ক্ষমা করে দিন। চারু, এসব কি বলছো? আমরা তো জানি তুমি আসলে কেমন। তোমার অভিমানগুলো তোমার মনের কষ্ট থেকে এসেছে। সবকিছুর জন্য তো আমি নিজেই দায়ী। তুমি কখনোই খারাপ ছিলে না, সব আমার দোষ। আরে পাগলি মেয়ে, ক্ষমা চাইতে হয় না। আমরা তো জানি তোর মনটা খুব ভালো। হয়তো পরিবেশ পরিস্থিতির কারণে তোর মধ্যে একটা জেদ তৈরি হয়েছিল, কিন্তু আজ সব ভুল ভেঙে গেছে, তাই না? হ্যাঁ বাবা, সব ভুল ভেঙে গেছে। আমি বুঝলাম আমি কত বড় ভুল করেছি। এতদিন যাদেরকে দূরের ভেবেছি তারাই আমার সব থেকে কাছের ছিল। আমার বোনের সাথে ঠিক হয়নি জানি, তবে আকাশও আগের মতো নেই। আমি আর কখনো এরকম করব না। আমি চাই আপনারা সবাই আমাকে আগের মতো ভালোবাসুন, বিশ্বাস করুন। আরে বাবা, আমরা তো তোমাকে সব সময় ভালোবাসি। তোমার ভুল তুমি বুঝতে পেরেছো, এটাই সব থেকে বড় কথা। এখন শুধু সুস্থ হওয়ার দিকে মন দাও। দেখলে, বাবা মা কখনো ভুল করে না। এখন থেকে শুধু সামনের দিকে তাকাবে, পিছনের সব ভুলে সুস্থ হয়ে ওঠো। তারপর সবাই মিলে একসঙ্গে নতুন করে শুরু করব। হ্যাঁ, আমি সুস্থ হয়ে উঠব। আপনাদের ভালোবাসায় আমি সব পারবো। ধন্যবাদ বাবা মা, আপনারা আমার চোখ খুলে দিয়েছেন। আকাশের বাবা মা চারুর পাশে কিছুক্ষণ বসেন, গল্প করেন। পরের দিন চারুকে বাসায় আনা হয়। আকাশ আর তার পরিবার যত্নে চারু এখন অনেকটা সুস্থ। আকাশ আর চারু সোফায় মুখোমুখি বসে আছে। তাদের হাতে কফির মগ, ঘর জুড়ে হালকা সুরে গান বাজছে, কিন্তু দুজনেই নীরব। চারু মাঝে মধ্যে আকাশের দিকে তাকাচ্ছে, আবার চোখ ফিরিয়ে নিচ্ছে। কি ভাবছো? কি ভাবছি সেটাই তো বুঝতে পারছি না আকাশ। সব কেমন যেন নতুন লাগছে। নতুন? কিসের কথা বলছো? এই যে আমরা এইভাবে বসে আছি এত কাছাকাছি। আগে তো সব সময় একটা অদৃশ্য দেওয়াল ছিল আমাদের মাঝে। এখন মনে হয় সেই দেওয়ালটা নেই। হয়তো সেটাই স্বাভাবিক। দেয়াল তো সবসময় থাকে না, কিছু দেয়াল ভাঙতে হয়, কিছু দেয়াল নিজেই ভেঙে যায়। আমার কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে, ভালো লাগছে না, আর ভয়ও লাগছে। ভয় কিসের? আমি তো তোমার পাশেই আছি, তোমার যত্নে, তোমার সুরক্ষায়। তোমার যত্ন, তোমার ভালোবাসা আমার সব রাগ অভিমান যেন ধুয়ে মুছে দিয়েছে। এখন মনে হয় তুমি ছাড়া আমার কেউ নেই। আমারও তো তাই মনে হয় চারু। তুমি যখন অসুস্থ ছিলে আমার যেন বুক ফেটে যাচ্ছিল। মনে হচ্ছিল আমি যেন তোমাকে হারাতে বসেছি। আকাশ আলতো করে চারুর হাত টেনে নিজের কাছে নেয় এবং হাতের তালুতে চুমু খায়। চারু একটু কেঁপে ওঠে, কিন্তু হাত সরিয়ে নেয় না। হ্যাঁ চারু, বলো। আমি আসলে ঠিক বুঝতে পারছি না আমাদের সম্পর্কটা কোন দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে সেটা দিয়ে কি হবে? এটা কি কোনো পরীক্ষার খাতা যে নির্দিষ্ট দিকে যেতে হবে? সম্পর্ক তো নদীর মতো, সে তার নিজের পথ খুঁজে নেয়। কিন্তু এই যে তুমি আমার হাত ধরেছো, আমার কাছে আসছো, আমার কেমন জানি একটা অনুভূতি হচ্ছে, খুব ভালো লাগা, কিন্তু তার সাথে একটা দ্বিধা। দ্বিধা কিসের? যদি তোমার মনে হয় যে আমি বেশি এগিয়ে যাচ্ছি তাহলে বলো, আমি থেমে যাব। আমি শুধু তোমার চোখে ভালো লাগা দেখতে চাই, কোনো জোর বা অস্বস্তি নয়। না, জোর নয়। আসলে আমি কখনো এমন ভাবে কারোর ভালোবাসার কাছাকাছি আসিনি। আমার ভয় হয় যদি এই ভালো লাগাটা হারিয়ে যায়, যদি আমি আবার একা হয়ে যাই, তুমি আবারও আপুর মতো আমাকেও। হারানোর জন্য তো ভালোবাসার জন্ম হয় না চারু, ভালোবাসা তো পাওয়ার জন্য। আর আমি তোমাকে কথা দিলাম আমি তোমাকে হারাতে দিব না। নদীর মতো কিছু হবে না। আমি তোমার পাশেই থাকতে চাই সব সময়, তোমার রাগ, তোমার অভিমান সবকিছু নিয়ে। আকাশ ধীরে ধীরে চারুর আরো কাছে আসে। চারু চোখ বুজে নেয়। আকাশ চারুর কপালে আলতো করে চুমু খায়, তারপর তার গালে। চারু তখনও কিছুটা জড়সড়, নিজেকে সহজ করতে পারে না কিছুতেই। তার মনে হয় সে যেন নিজের মৃত্যুপণে বরের সাথে এসব করছে। চারু ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। চারু, আমাকে কি তুমি ভালোবাসো? চারু চোখ খুলে, চোখে জল। আমি জানি না, কিন্তু তোমার কাছে এলে আমার সব কষ্ট কমে যায়। তোমার স্পর্শে আমার কেমন যেন একটা শান্তি লাগে, কেমন যেন হয়ে যায়। এটাই কি ভালোবাসা? হ্যাঁ চারু, এটাই ভালোবাসা। চারু নিজের অজান্তেই আকাশের বুকে মাথা রাখে। কিছুক্ষণ পর সে একটু নড়ে চড়ে বসে। আকাশ, তুমি কি কিছু বলবে?
কি বলবো? আমার কেমন যেন একটা অস্থিরতা হচ্ছে। আমি আসলে ঠিক জানি না কি করব। এর আগে আমি জানি চারু, কারণ নদীর বিষয়টা ভুলতে তোমার সময় লাগবে। আমি তোমাকে কোনো জোর করব না। আমি চাই তোমার সবকিছু আমার সাথে মন থেকে হোক। যখন তুমি প্রস্তুত হবে তখন সব হবে। শুধু এটুকু জেনে রাখো, আমি তোমার জন্য অপেক্ষা করব, আর আমি তোমার সাথেই আছি সব সময়। আকাশ আলতো করে চারুর পিঠে হাত বুলিয়ে দেয়। চারু তার হাত ধরে। রাতের বেলা ঘরে সব আলো নিভে গেছে। জানালার হালকা পর্দা ভেদ করে চাঁদের এক ফালি নরম আলো এসে পড়ছে ঘরের এক কোণে। বিছানার এক পাশে রাখা ছোট্ট টেবিল ল্যাম্পের মিলন আলোতে ঘরের আবছা রেখা দেখা যাচ্ছে। আকাশ আর চারু মুখোমুখি দাঁড়িয়ে আছে। চারুর চোখে এখন আর সেই পুরনো ভয় নেই, বরং গভীর ভালোবাসা দেখা যাচ্ছে। আকাশের চোখেও একই রকম গভীরতা, কোমলতা। তাদের নিঃশ্বাস একই মিশে যাচ্ছে রাতের নিস্তব্ধতায়। তবে কি সত্যি প্রস্তুত চারু? আমি চাই না এতটুকু অস্বস্তি হোক তোমার। চারু আকাশের হাতের উপর নিজের হাত রেখে তার উষ্ণতা অনুভব করে। আর কোনো অস্বস্তি নেই আকাশ। তুমি যখন আমার পাশে আছো, আমার আর কিসের ভয়? আমি প্রস্তুত তোমার জন্য, শুধু তোমার জন্য। আমি বুঝতে পারছি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আর দূরে থাকা সম্ভব না তোমার থেকে। সত্যি বলছো? সত্যি? আমার ভালোবাসা কি তুমি অনুভব করতে পারছো প্রতিটা মুহূর্তে? প্রতিটা শিরায়, প্রতিটা নিঃশ্বাসে তোমার ভালোবাসা যেন আমার অস্তিত্বে মিশে গেছে। তোমার স্পর্শে মনে হয় যেন আমি নতুন করে বাঁচতে শিখছি। আকাশ, আমি সব ভুলে যেতে চাই, সব নতুন করে তোমায় নিয়ে বাঁচতে চাই। আকাশ ধীরে ধীরে চারুর আরো কাছে আসে। তাদের শরীর একে অপরের সাথে মিশে যায়। চারুর চোখ বুজে নেয়, তার বুক কাঁপছে। আকাশ তার নরম কপালে আলতো করে চুমু খায়। তারপর তার বন্ধ চোখের পাতায়, এরপর তার নাকের ডগায় চারুর শ্বাস প্রশ্বাস দ্রুত হতে থাকে। বুকের স্পন্দন যেন আরো তীব্র হয়। আকাশ তার কানের কাছে মুখ কেনে ফিস ফিস করে। আমি শুধু তোমারই হতে চাই চারু, জীবনের শেষ দিন পর্যন্ত। চারু আকাশকে আরো নিবিড়ভাবে ধরে। আমারও তাই। আমি শুধু তোমারই হতে চাই আকাশ, তুমি আমার সব। আকাশের ঠোঁট ধীরে ধীরে চারুর ঠোঁট ছুঁয়ে যায়। চারুর কাছে এটাই প্রথম কোনো ছেলে স্পর্শ ছিল। মনে হলো বাতাসও যেন থমকে গেছে। তারপর দুজনে একে অপরকে চুমু দিতে থাকে, যেন দুই আত্মা একে অপরের সাথে মিশে যাচ্ছে। চারু সেই গভীরতায় সাড়া দেয়। সে আকাশের চুল টেনে ধরে নিজের কাছে আনে। তোমার প্রতিটা স্পর্শ আমার তরে সব পাগল করে দিচ্ছে। আমি কখনো ভাবিনি এমন অনুভূতি হতে পারে। আমারও তাই মনে হচ্ছে। এটাই আমার সবচেয়ে সুরক্ষিত আশ্রয়। আকাশ আলতো করে চারুর কোমর নিজের দিকে টানে। চারু তার হাত আকাশের গলে রাখে। তার নরম চুলগুলো আকাশের চুলের মধ্যে বিলি কেটে যায়। তাদের শরীর একে অপরের সাথে লেগে যায়। তাদের নিঃশ্বাস এক হয়ে যায়। ঘরের নীরবতা ভেঙে সেই গভীর আবেগে। তুমি আমার সব, আমার স্বপ্ন, আমার পৃথিবী। তুমিও আমার পৃথিবী, আমার আকাশ, আমার জীবন। ঘরের নীরবতা ভেঙে দেয় সেই গভীর আবেগের ধ্বনি। আকাশ পরম মমতায় চারুকে কোলে তুলে নেয়। চারু তার হাত দিয়ে আকাশের গলা শক্ত করে জড়িয়ে ধরে, যেন কোনোদিন আর ছেড়ে যেতে চায় না। আকাশ ধীরে ধীরে চারুকে বিছানার দিকে নিয়ে যায়। জানালার চাঁদনি আলোয় তাদের ভালোবাসার প্রতিচ্ছবি যেন আরো উজ্জ্বল হয়ে ওঠে। তাদের চোখ একে অপরের সাথে কথা বলছে। দুজনের পরম আদরে একে অপরের সাথে মিশে যায়, ভুলে যায় পেছনের সব অতীত। আকাশ দুষ্টু হেসে বলে, দুলাভাই এখন বড় হলো, তাই না? চারু হেসে আকাশকে জড়িয়ে ধরে।